ভিডিওতে বেশি করে লাইক আর কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারবো যে তোমরা সিরিজটা অ্যাকচুয়ালি দেখতে চাও। তাহলে চলো শুরু করা যাক সাইতামার ছেলে সিরিজ মব সাইকো 100 এর এপিসোড 1 কে দিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে এই অ্যানিমি সিরিজের ভেতরে সাইকিকরা রয়েছে, যারা সুপার ন্যাচারাল ফিনোমিনাদের সাথে লড়াই করে, মানে আত্মাদের সাথে লড়াই করে। তারা এমন শক্তির সাথে লড়াই করে যাদেরকে সায়েন্সও এক্সপিরিয়েন্স করতে পারে না, মানে বুঝতে পারছো। এখানে আমাদের একটা লোককে দেখানো হয় যার নাম হলো আরেটাকা রেইগেন, যে স্পিরিট অ্যান্ড সার্চ কনসালটেশন অফিস চালায়। আর এও একজন সাইকিক, তবে নকল সাইকিক, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 1xBet অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ANIME77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় যে রেইগেনের অফিসে একটা মহিলা আসে যার নাম হলো হানাকো। আর সে বলে যে তার মনে হচ্ছে যে তার পেছনে একজন আত্মা আছে, মানে একজন ভূত রয়েছে। রেইগেন বলে যে ঠিক আছে, আপনি যদি চান তাহলে আমি সেই ভূতকে মেরে ফেলবো, তো আমি আপনাকে প্রাইজেস বলে দিই। এখানে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজেও 99% চান্স থাকবে যে আমরা সেই ভূতকে আপনার থেকে আলাদা করতে পারবো, কেননা ভূত কার্বন ডাই অক্সাইডের মতো হয় আর আমরা পুরোপুরিভাবে তাদের থেকে মুক্ত হতে পারি না। কিন্তু অন্যদিকে হানাকোর বয়ফ্রেন্ড তারও রেইগেনের উপর সন্দেহ করে যে রেইগেন একজন ফ্রড, ঠিক আছে, একজন নকল সাইকিক। সে এই ব্যাপারে বিশ্বাস করতে পারে না যে সত্যিকারের একজন সাইকিক সে। রেইগেন এখানে তারোকে বলে যে চিন্তা করো না, আমি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেবো আর তোমার গার্লফ্রেন্ডের মুখও আমি আগের মতো করে দেবো। আর তারও এখানে রেগে যায় আর বলে যে তার মুখ আগে থেকেই এই রকমই, তো উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। এরা সবাই সেখান থেকে বেরিয়ে যায় আর তারা বিল্ডিং এর বাইরে আসে। আর রেইগেন বলে যে আমি এখানে ফিল করতে পারছি ওই বিল্ডিং থেকে অনেক খতরনাক এনার্জি বেরোচ্ছে। তো হানাকো বলে যে ওটা তো আমার নয়, আমার বিল্ডিং তো এইটা। রেইগেন বলে আচ্ছা আমি ভুলে গেছিলাম, সেখান থেকে আমি অনেক বড় এনার্জি ফিল করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার ঘরে অনেক দুর্বল ভূত রয়েছে। এরপর এরা সবাই হানাকোর রুমে চলে আসে, তো সেখানে সেই ভূতও চলে আসে, যেটাতে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। এখানে রেইগেনও অনেক বেশি অবাক হয়ে যায় আর সে অনেক নুন নিয়ে সেই ভূতের ওপরে দিয়ে দেয়, কিন্তু এতে সেই ভূতের কোনো ফারাকই পড়ে না। আর সেই ভূত বলে যে এটা তো তুমি শুধু দোকান থেকে কিনে এনেছো, তোমার জানা উচিত যে যতক্ষণ না পর্যন্ত কোনো নুন পুরোপুরিভাবে শুদ্ধ হয় ততক্ষণ সেইটার কোনো ফারাকই পড়ে না ভূতেদের ওপর। এখানে আমাদের বলা হয় যে সেই ভূতটার নাম হলো সেলিং ক্রেসার। আর রেইগেন বলে যে এমন মনে হচ্ছে যে এখন আমাকে সিক্রেট ওয়েপনের ব্যবহার করতে হবে। সে তার শিষ্য মবকে কল করে আর কল করে বলে যে আমার তোমার এখানে অনেক প্রয়োজন, তুমি কি এখানে আসতে পারবে? তো মব যখন এখানে আসে তখন সে খুব সহজেই সেই ভূতের অবস্থা খারাপ করে দেয় আর তাকে পুরোপুরিভাবে একেবারে গলিয়ে দেয় আর তাকে পুরোপুরিভাবেই গায়েব করে দেয়। আর পরে রেইগেন মবকে কিছু পয়সাও দেয় আর আমাদের দেখানো হয় যে সে নিজে একেবারে অনেক টাকা রাখে কিন্তু মবকে অনেক কম টাকা দেয়। আর সে বলে যে এমনিতেও এই কাজটা অনেক সহজ ছিল, তবে আমি তোমাকে অর্ধেক পেমেন্ট দিচ্ছি, কিন্তু সেটা অর্ধেকেরও অনেক কম ছিল। মব বলে যে মাস্টার, সেই ভূত তো অনেক বেশি দুর্বল ছিল, তো তার জন্য আপনি আমাকে কেন ডেকেছিলেন? তো রেইগেন বলে যে আরে চিন্তা করো না, আমি অনেক বেশি শক্তিশালী আর আমি অনেক সহজেই কাউকেই গলিয়ে দিতে পারি। এখানে আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে মব তার ঘরে ছিল আর যখন সে ডিনার করছিল তার ফ্যামিলির সাথে, তো সে ভুল করে তার চামচ দুমড়ে দেয় আর তার মা বলে যে তুমি যদি এইভাবেই চামচগুলোকে ভাঙতে থাকো তাহলে আমি পরের বার থেকে তোমার পকেট মানি থেকে পয়সা কেটে নতুন চামচ নিয়ে আসবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় আর যখন মব স্কুলে যায় তো সেখানে সে একটা মেয়েকে দেখে যার নাম হলো সুবোমি তাকানে। সেই মেয়েকে যাকে সে পছন্দ করে। আমাদেরকে বলা হয় যে মব ম্যাথ, ফিজিক্স সব কিছুতেই একেবারে বেকার। আর যখন সে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন রেইগেন তাকে আবার কল করে। সে বলে যে সে একটা অনেক বড় কাজ এসেছে, স্টেশনে চলে আসো। আর এরা দুজন হোনাইডো টানেলের দিকে যায়, যেটা পুরনো হাইওয়ের কাছে ছিল আর সেই টানেল অনেক আগেই বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেখানে যারাই বা যায় সব গায়েব হয়ে যায়। যত সব ব্লগার বা যত সব কিউরিওসিটি লোকেরা সেই টানেল দেখতে চায় তারা সবাই গায়েব হয়ে যায়।
30 বছর আগে এখানে একটা বাইকের দলের মৃত্যু হয়েছিল, তারা সবাই একসাথেই মারা গেছিল। রেগেন বলে যে আমার মনে হয় যে তাদের সকলেই ঘৃণা সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর সেই পুরো টানেল তারা কবজা করে রেখেছে। যখন তারা সেই টানেলের বাইরে চলে আসে তখন রেগেন সেই টানেলের ভেতরে যেতে থাকে পুরো জোশ নিয়ে, আর সে বলে যে আমরা সবাইকে শেষ করে দেবো, চিন্তা করো না। আর সে ভেতরের দিকে চলে যায়, কিন্তু সে কিছুক্ষণ পর আবার দৌড়ে ফিরে আসে, আর সে মবকে বলে যে তুমি ভেতরে আসছো না কেন, এখানে বসে বসে কি করছো? তো মব বলে যে আমার মনে হয়েছিল যে আপনি সবকিছু সামলে নেবেন একা, আর সিচুয়েশন আপনার কন্ট্রোলে আছে, কিন্তু বলতে হবে যে এই জায়গাটা অনেক বেশি খতরনাক। আমি সেন্স করতে পারছি যে টানেলের ভেতরে অনেক খতরনাক একটা শক্তি আছে। এখানে রেগেন আর মব দুজনে একসাথে টানেলের ভেতরে যায়, আর যখন তারা একটু এগিয়ে যায় তো মব বলে যে আমি ফিল করতে পারছি যে এখানে অনেকগুলো আত্মা রয়েছে, আর এখন চারদিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে এরা, আর এখন তারা আমাদের উপর হামলা করতে আসছে। এখানে রেগেন বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি, আর তুমি এইসব নর্মাল ভূতদেরকে মেরে দাও। আর এখানে মব সেই সমস্ত আত্মাদেরকে মারতে থাকে, আর রেগেন বলে যে আমি তো বেঁচে গেছি এখান থেকে চলে এসে, কিন্তু সে একটু এগিয়ে গিয়েই তার থেকে অনেক বড় একটা আত্মার সাথে ধাক্কা লাগে। রেগেন ভাবে যে সে কোনো রেসলার, সে বলে যে আচ্ছা তুমি একজন রেসলার, তো তুমি এখানে কি করছো? এটা অনেক বেশি খতরনাক জায়গা। কিন্তু আমাদের এখানে বলা হয় যে সে এই সমস্ত বাইক দলের বস। আর এখানে সেই ভূতটা তার নিজের গল্প বলতে থাকে যে কিভাবে তারা সবাই তাদের বাইক নিয়ে, তাদের গ্যাং নিয়ে এই টানেলের ভেতর দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে সামনে একটা কলার খোসা চলে আসে, যার কারণে তাদের বাইক স্লিপ হয়ে যায় আর আগে গিয়ে ধাক্কা লেগে যায়, আর তারপর একের পর এক পিছন থেকে আসা সমস্ত বাইক ক্র্যাশ হতে থাকে, আর এইভাবেই সবাই একসাথে মারা যায়। এখানে সেই ভূত রেগেনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মব রেগেনকে বাঁচিয়ে নেয়। সেই বস বলে যে আমার মনে হচ্ছিল যে আমি একে একটু বেশি হালকায় নিয়ে নিয়েছি, এ কোনো সাধারণ লোক নয়। এরপর রেগেন তার সল্ট ফিস্ট দিয়ে সেই বসের উপর একটা অ্যাটাক করে, আর এখানে সেই বসও ভয় চিৎকার করতে থাকে, কিন্তু সে তারপরে বলে যে 1 মিনিট দাঁড়াও, আমার তো কোনো ফারাকই পড়েনি এতে, আমার তো একটুও ব্যথা হয়নি, এটা কি করলে তুমি? আচ্ছা আমি তাহলে ঠিকই ভাবছিলাম, তুমি একদম বেকার, আর এখন তোমার অবস্থা আমি খারাপ করব। কিন্তু এইবার মব সেই বসের অনেক খারাপ অবস্থা করে দেয়। যখন সে তাকে গলিয়ে দিচ্ছিল তো সেই বস বলে যে আমাকে ক্ষমা করবে, দাঁড়াও দাঁড়াও, এটা আমরা অন্য একজনের বলার পর করেছি। আর এরপর যখন সে একদম ছোট হয়ে যায় তো মব তাকে ছেড়ে দেয়, আর রেগেন বলে যে কি হলো, দাঁড়িয়ে গেলে কেন, মেরে দাও একে। তো মব বলে যে না 1 মিনিট দাঁড়াও মাস্টার, এ কিছু বলতে চায়, এর কথাটা আগে শুনে নি। বস বলে যে আমরা তো কিছুই নয়, আমাদেরকে তো পেছন থেকে অর্ডার দেওয়া হয়, এই টানেলের ভেতরে আমাদের থেকেও অনেক খতরনাক ভূত রয়েছে, যাদের আত্মা এখানে 100 বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে, আর সেই জন্য এখানে এত বেশি মৃত্যু ঘটে। রেগেন তার কথায় বিশ্বাস করে না, কিন্তু মব বলে যে আমি সবার আগে যে খতরনাক অরাটা পাচ্ছিলাম সেটা এদেরকে মারার পরেও শেষ হয়নি, তো এটা তো পরিষ্কার যে ভেতরে কিছু না কিছু তো আছে। এখানে মব এগিয়ে যায়, আর সে বলে যে আমি ভেতরে গিয়ে চেক করে আসছি একবার। এখানে সেই বস বলে যে তুমি যদি সেই ছেলেটার জীবন নিয়ে চিন্তা করো তাহলে তাকে আটকে দাও, তাকে যেতে দিও না। এখানে রেগেনও মবকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মব ভেতরে চলে যায়, আর তার সামনে এখানে বিশাল বড় একটা মনস্টার টাইপ চলে আসে, আর সে একেবারেই মবকে খেয়ে নেয়। কিন্তু এখানে মব তার সাইকিক পাওয়ারের মাধ্যমে তাকে ভেতর থেকে গলিয়ে দিতে থাকে। এখানে সে আশেপাশে দেখে, আর যখন মব আবার ফিরে আসে রেগেন আর বসের কাছে, তো সে বলে যে সেই স্পিরিট অতটাও বেশি শক্তিশালী ছিল না। সে সেই বসকে তাদের গ্যাংয়ের ফটো দেয়, যেটা সে ভেতর থেকে পেয়েছিল, যেটা দেখার পর তার বস এখানে কাঁদতে থাকে, আর এদের পুরো গ্যাং শান্তিতে স্বর্গতে চলে যায়, কেননা এদের সবার আত্মার মুক্তি হয়ে গেছিল। তো যখন মব আর রেগেন ফিরে যাচ্ছিল ঘরে, তো মব রেগেনকে জিজ্ঞাসা করে যে আপনি টানেলের ভেতরে কিছু করেননি কেন, যেটা শোনার পর রেগেন অবাক হয়ে যায়, আর সে বলে যে আমি তোমাকে আগে বলেছিলাম না, চিন্তা করো না, আমি অনেক বেশি শক্তিশালী, আর আমি তোমাকে বলেছিলাম যে সমস্ত দুর্বল স্পিরিটদেরকে তুমি সামলাবে। আর এখানে বলতে পারো যে শিষ্য একেবারে অনেক বেশি শক্তিশালী, আর মাস্টার একেবারে ফেক। আর এখানেই মব সাইকো 100-এর ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর এটাও বলো যে সিরিজটা তোমাদের শুরুতে কেমন লাগছে, কারণ মজা পাচ্ছ কিনা, ঠিক আছে? তো বলো। আর আমি তোমাদেরকে বলে দিয়েছি এই সিরিজটার টোটাল 3টে সিজন আছে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও একসাথে যে তোমরা সব কিছু দেখতে চাও কিনা। ব্যাস আজকের এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর ভাই পরের এপিসোডটাতে মিস নিকে। তো এপিসোড 2 এর শুরুতেই আমাদের মবের ঘরের সিন দেখানো হয়, আর আমাদেরকে বলা হয় যে মিডিল স্কুলে সেকেন্ড ইয়ারে পড়ে মব। এখন মিডিল স্কুলের সেকেন্ড ইয়ারে থাকাটা অনেক সেন্সিটিভ সময় বলে ধরা হয় কোনো মানুষের জীবনে, যার মানে হলো সে এখন বড় হচ্ছে। কিছুজন তাদের শরীরের খেয়াল রাখে, স্পোর্টস খেলে, আর এইভাবেই কিছুজন পড়াশোনাতে মনোযোগ দেয়, কিছুজন তাদের হবিতে মনোযোগ দেয়, আর কিছুজন তাদের ট্যালেন্টকে আরো ইমপ্রুভ করে, আর কিছুজন রয়েছে যারা বাজে কাজ করতে থাকে। আর শেষে কিছু লোক ভালোবাসায় পাগল হয়ে যায়, আর তারা তেতো আর মিষ্টি ভালোবাসার স্বাদ পায়। এইসব জিনিস মিলেই এই সময়টাকে পুরো করে। আর মব এখানে কি করছে, সে একজন অ্যাসিস্ট্যান্টের কাজ করছে, যাকে 1 ঘন্টা প্রতি 300 ইয়েন দেওয়া হয়।
এখানে আমাদের দেখানো হয় যে মব ওয়ান পাঞ্চ ম্যানের মাঙ্গা পড়ছে, মানে সাইতামার মাঙ্গাটাই পড়ছে। আর আমাদের এখানে রেগেনের অফিসের সিন দেখানো হয়, আর তার কাছে একজন কাস্টমার আসে, আর সে সেই কাস্টমারকে বলে যে তোমার উপর বাজে আত্মার ছায়া আছে, যারা বাজে বাজে ওয়েবসাইট থেকে আসছে, সেখানে তুমি একটা ক্লিক যদি করো না তাহলে তোমার কাঁধে একটা ভূত চেপে ধরবে। সে সেই কাস্টমারকে বলে যে দেখো তোমার সোজা কাজ কতটা টাইট হচ্ছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। সেখানে সেই কাস্টমারকে ম্যাসাজ করে দেওয়া শুরু করে দেয়, আর সেই কাস্টমারটা বলে যে তোমার কি মনে হয় আমি তোমাকে এই ফালতু রিজনের জন্য পয়সা দেবো? কিন্তু কিছুক্ষণ পর সেই কাস্টমারের মজা আসতে থাকে ওই ম্যাসাজে, আর শেষে তো রেগেন সেই লোকটাকে শুইয়েই দেয় আর তাকে অনেক ভালোভাবে ম্যাসাজ দিতে থাকে, যেটাতে সেই লোকটা অনেক আরাম লাগে, আরও অনেক ভালোও লাগে। আর সেই লোকটা বলে যে আরে আমার তো এটা অনেক ভালো লেগেছে আর অনেক মজাদার ছিল, আমি পরের বারও আবার আসবো। মব ভাবতে থাকে যে এইরকমভাবে জীবন কাটানো কি ঠিক? সে যেটা করছে সেটা কি তাকে করা উচিত নাকি নয়? কিন্তু এমনি তো তার কাছে আর কিছু করার জন্য কিছু নেই। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 1xBet অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অ্যানিমি77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। আর অন্যদিকে আমাদের দেখানো হয় যে এদের স্কুলে কিছু ক্লাব আছে, তাদের মধ্যে একটা ক্লাব হলো টেলিপ্যাথি ক্লাব, আর তাদের এক মেম্বার তাদের ক্লাব ছেড়ে চলে যায়। তখনই তাদের রুমে হিকারো টোকোকাবা আসে, যে স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ছিল। সে বলে যে একটা গ্রুপে টিকিয়ে রাখার জন্য 5 জন মেম্বারের দরকার লাগে, আর তোমাদের একটা মেম্বার চলে গেছে, আর এখন তোমরা শুধু 4 জন আছো। যদি তুমি এই গ্রুপকে টিকিয়ে রাখতে চাও তাহলে শুক্রবারের আগে একটা নতুন মেম্বার খুঁজে নিয়ে আসো, না হলে এই ক্লাব শেষ হয়ে যাবে, আর আমরা সেই ঘরটাকে অন্য কোনো ক্লাবকে দিয়ে দেবো। এখানে তোমে কুরাতা আর তার সাথে বাকিরাও 5 জন মেম্বারকে খোঁজার জন্য বেরিয়ে যায়, কিন্তু সবাই তাদেরকে বারণ করে দেয়, আর তারা বলে যে কি এটা কি ধরনের নাম, যে টেলিপ্যাথি ক্লাব, শুনতে কেমন অদ্ভুত লাগছে, আমার তো সন্দেহ হচ্ছে তোমাদের উপরে এই নাম শুনে। এখানে সবাই তাদেরকে বারণ করতে থাকে। তখনই মেমেটা ইনেকাওয়া এর মনে পড়ে যে মব কোনো ক্লাবেই নেই, তো সে মবকেই সেখানে নিয়ে আসে, আর টমে কোনোভাবে তাকে রাজি করানোর চেষ্টা করে। যখন সে তাকে তার নাম বলে তখন মব বলে যে এটা তো আমার দিদার নাম ছিল। তো টমে বলে যে দেখো আমাদের দেখা করা কিন্তু আগে থেকেই লেখা ছিল, প্লিজ আমাদের ক্লাবে জয়েন করে নাও। তো মব বলে যে না, আমার কাছে আরও অনেক কাজ আছে। তো টমে বলে যে কি কাজ আছে তোমার কাছে? মব বলে যে আমি পার্ট টাইম জব করি। যার পরে সে রেগেনকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে যে আমি কি এদের ক্লাবে জয়েন করতে পারি? তো রেগেন বলে যে ঠিক আছে জয়েন করো, আর সেখান থেকে বেরিয়ে আসো। এখানে তারা কিছু কথা বলে, আর রেগেন বলে যে আমি যদি তোমাকে ডেকে নিই তাহলে তুমি জয়েন করবে না, আর তুমি জয়েন এমনিতেও করতে চাও না, তাই তো? তো মব বলে যে হ্যাঁ, আমি করতে চাই না। তো রেগেন বলে যে ঠিক আছে, এইসব কিছু বাদ দাও আর এখানে চলে আসো, আমার তোমার দরকার আছে। কিন্তু তোমে ডাইরেক্টলি রেগেনের সাথে কথা বলে, আর সে বলে যে আমি জানি যে মবের কাছে সাইকিক এবিলিটি আছে, আর তাকে ইউজ করো তুমি অনেক টাকা ইনকাম করার জন্য। তো রেগেন এখানে অনেক রেগে যায়, আর এটা নিয়ে এখানে তারা তর্ক করতে থাকে। তারপরে তারা সবাই একেবারে ডিপ্রেশনে চলে যায়। তো রেগেন যখন মবের সাথে কথা বলে তো সে বলে যে দেখো, আমি এটাই বলবো যে তুমি এদেরকে জয়েন করো না। তো মব বলে যে ঠিক আছে, এদের লিডার তো কাঁদছে। তো রেগেন বলে যে এটা কুমিরের কান্না, এর পেছনে যেও না। তো মব এখান থেকে চলে যাচ্ছিল। তো মেমেতা মবের কাছে আসে বলে যে দেখো, এটা এমন সময় যখন আমরা যা কিছু করতে পারি, তখন আমাদেরকে কেউ কিচ্ছু বলবে না, আর এটাই সময় মজা করার। আমরা এখানে একটা স্বর্গ তৈরি করেছি, আর তুমিও এখানে জয়েন করতে পারো, আমাদের ক্লাবে জয়েন করতে পারো, আর আমরা এখানে অনেক মজা করব। এখানে আমাদের অন্যদিকে দেখানো হয় যে এরা যা বলছে এটা তার অপোজিটই হয়। এরা মজা করার বদলে অনেক ডিপ্রেশন জীবন কাটাচ্ছে এখানে। তবে বলে যে দেখো মব, তুমি এই আমাদের শেষ আশা। সেখানে অনেক চেষ্টা করে মবকে রাজি করানোর জন্য। তো মব বলে যে ঠিক আছে আমি ভেবে তোমাদেরকে বলছি। অন্যদিকে আমরা দেখতে পাই যে এখানে রেগেন আর মব সেখান থেকে যেতে থাকে হাইসো প্রাইভেট গার্লস একাডেমিতে, আর এখানে তারা মেয়েদের ড্রেস পরে থাকে, মানে মেয়েদের মতো গেট আপ করেছিল আর কি। কিন্তু যখন তারা এখানে পৌঁছায় তখন গেটে গার্ডস তাদেরকে ধরে নেয়, আর রেগেনকে বলে যে তুমি একজন বাজে, তুমি ভেতরে গিয়ে কি করবে? তোমার লজ্জা লাগে না এইসব করে তুমি আমাদের থেকে বেঁচে যেতে পারবে ভেবেছো? কিন্তু সে মবকে বলে যে চিন্তা করো না, তুমি ভেতরে যেতে পারবে। মানে এ মবকে চিনতেই পারে না যে মব একজন ছেলে, সে ভাবে যে সে একজন মেয়ে। আর মব এখানে ভেতরে চলে যায়, আর যখন সে ভেতরে যাচ্ছিল তখন রেগেন তাকে ইশারা করে যে যাও।
এখানে মব ভাবতে থাকে যে আমি তো ভাবছিলাম যে আমাকে যদি বাইরেই ধরে নিত তাহলে অনেকটা ভালো হতো, কারণ এই গেটআপে যদি আমি ভেতরে ধরা পড়ি তাহলে অনেক বাজে ব্যাপার হয়ে যাবে। এমনিতেও মাস্টার আমাকে বলেছিল যে আমাদের ক্লায়েন্টস ছাদে আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখানে যখন মব ছাদে যায় তো সেখানে সেই ক্লায়েন্টসদের দেখতে পায়, আর সেই দুটো মেয়ে তাকে বলে যে এখানে আমাদের কথা কেউ বুঝতে পারে না আর আমাদের উপর কেউ বিশ্বাসই করে না, কিন্তু এখানে প্রত্যেক দিন অনেক অদ্ভুত জিনিস ঘটতে থাকে, জিনিস আপনা আপনি হাওয়াতে উঠতে থাকে আর অনেক ভয়ানক আওয়াজও আসতে থাকে। তো মব বলে যে ঠিক আছে তাহলে আমরা সেই ভূতকে খুঁজি। এরপর তারা এখানে স্কুলের ভূতকে খুঁজতে থাকে আর সেই মেয়েরাও মবের সাথেই ছিল আর তারা এদিক ওদিক সব জায়গায় খুঁজতে থাকে। আর ফাইনালি এরপরে তারা একটা বাস্কেটবল হলের কাছে চলে আসে আর মব বলে যে সেই ভূত বুঝে গেছিল যে আমরা তার পেছন করছি আর এখন সে বাস্কেটবল হলে রয়েছে, আমি তাকে ট্র্যাপ করে দিয়েছি, এখন সে সেখান থেকে বের হতে পারবে না। কিন্তু এই কারণে সে অনেক বেশি রেগেও গেছে। তো যখন এখানে মব ভেতরে আসে তো সেই ভূত অনেক বেশি রেগে গেছিল, যার কারণে সে সবার সামনে তার আসল রূপ দেখিয়ে দেয়। যখন সে মবের উপর একটা অ্যাটাক করে তখন তার একটা হাতি ভেঙে যায়। সে বলে যে আমি একে অনেক হালকায় নিয়ে নিয়েছি, এ অতটাও দুর্বল নয়, আমি যদি এদের মধ্যে কোনো এক মেয়েকে আটক করে নিই তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে। এখানে সে একটা মেয়ের দিকে এগিয়ে যায় কিন্তু মব তাকে অনেক সহজেই হারিয়ে দেয়। আর যখন সে তাকে হারিয়ে দিচ্ছিল তো সেই ভূত বলে যে মব তুমিও আমার মতোই অনুভব করো, তুমি বিশ্বাস করবে না কিন্তু আমি অনেক ছোটবেলা থেকেই অনেক বাজে জীবন কাটিয়েছি আর মরার পর আমি এখন আমার জীবনের আসল লক্ষ্য বুঝে গেছি আর আমি শান্তিতে আমার জীবন কাটাতে পারছিলাম, কিন্তু মব তুমি আমাকে হারিয়ে দিয়েছো। পুরোপুরিভাবে গায়েব হওয়ার আগে সে মবকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আর বলে যে তো তুমি কি সত্যি তোমার জীবন যেমন চাও সেই রকম ভাবে কাটাতে পারছো? আর সেই রাত থেকেই মব তার জীবন নিয়ে ভাবতে থাকে আর সে ভাবতে থাকে যে সে কি করছে। পরের দিন সে ডিসাইড করে যে টেলিপ্যাথি ক্লাবে সে জয়েন করবে, কিন্তু তার আগে সে টেলিপ্যাথি ক্লাবের ফর্ম ফিল আপ করবেই তখনই সেখানে ভাইস প্রেসিডেন্ট হিকারু চলে আসে আর সে বলে যে এটা হলো বডি ইমপ্রুভমেন্ট ক্লাব আর তুমি যখন নতুন মেম্বার নিয়ে আসতে পারোনি তাই সেই জন্য এই ঘরটাকে এখন এদের। যখন হিকারু দেখে যে মব টেলিপ্যাথি ক্লাবে জয়েন করছে তো সে মবকে জিজ্ঞাসা করে যে তোমার কি অসুবিধা, মানে তোমার যখন এই গ্রুপে কোনো ইন্টারেস্টই নেই তাহলে তুমি এই গ্রুপে কেন জয়েন করছো? তোমার মনে রাখা উচিত যে তোমার যেটা করা উচিত নয়, যেটা তোমার ভালো লাগে না সেটার পেছনে তোমার টাইম ওয়েস্ট করা উচিতই নয়। এখানে কিছুক্ষণ ভাবার পর মব রিয়েলাইজ করে যে তাকে তো শুধু শুভমীকে তার ফিলিংস বলবে আর নিজেকে ইমপ্রুভ করবে, কেননা ছোটবেলা থেকেই সে সবকিছুতেই একেবারে বেকার ছিল। তো সেই জন্য সে এখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবে চলে আসে আর সেখানে তাকে বলে যে আমি তোমাদের ক্লাবে জয়েন করতে চাই, প্লিজ আমি কি করতে পারি? আর সে এখানে মবকে জয়েন করি নেয়। আর অন্যদিকে টেলিপ্যাথি ক্লাবের মেম্বাররা সব অবাক হয়ে যায়, ঠিক আছে, মানে তাদের ক্লাব এখানেই শেষই হয়ে যায় আর ডিপ্রেশনের কারণে পুরো হার মেনে নেয়। আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমি তোমাদেরকে একটু বলে দিই যে এটা মবের সিরিজ, তাই এখানে আমরা মবকেই বেশি দেখতে পাবো, তবে আমরা এখানে মবের আসল শক্তি এখনো দেখিনি, যেটা আমরা পরে গিয়ে জানতে পারবো যে তার আসল শক্তি অ্যাকচুয়ালি কতটা, ঠিক আছে, মানে কতটা বেশি সে শক্তিশালী। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এর পরের ভিডিওগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেল। তো এপিসোডের শুরুতেই আমাদের এখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের সিন দেখানো হয় যারা এখানে দৌড়াচ্ছিল আর এখানে মব বলে যে সাইকিক পাওয়ার কোনো ছেলেকে অ্যাট্রাকটিভ তৈরি করে না, তো সেই জন্য আমি নিজেকে বদলানোর জন্য বডি ইমপ্রুভমেন্ট ক্লাবে জয়েন করেছি। এখানে তো ভাই এই সব মেম্বাররা দৌড়ে এগিয়ে যায় অনেক আগে আর এখানে পেছন থেকে মব দৌড়ে দৌড়ে আসে আর সে বলে যে ফাইট অন, আর তার তো অবস্থায় পুরো খারাপ হয়ে গেছিল আর এখানে সে নিচে পড়ে যায়, সেখানে অজ্ঞান হয়ে যায় আর বাকি সব মেম্বাররা এসে তাকে তোলে আর আমাদের বলা হয় যে মবের স্ট্যামিনার এখানে 0 হয়ে গেছে। অন্যদিকে আমাদের টেলিপ্যাথি ক্লাবের সিন দেখানো হয় আর টমি বলে যে এটা কি করে হতে পারে, এমন সিচুয়েশনে কেউ বডি ইমপ্রুভমেন্ট ক্লাবে কেন জয়েন করবে? তো যখন এরা সবাই কথা বলছিল তখনই এখানে মুসাসি আসে, মানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাব থেকে, আর এরা সবাই তার সামনে ঝুঁকে যায় আর সে বলে যে ধন্যবাদ, আপনারা সবাই আমাদেরকে এই রুমটাকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। তো মুসাসি বলে যে আরে ঠিক আছে, এর জন্য তোমরা নিচে কেন বসে আছো? আমাদের বেসিক্যালি জিনিসপত্র রাখার জন্য রুমের প্রয়োজন ছিল, কেননা আমাদের বেশিরভাগ অ্যাক্টিভিটিসই বাইরেই হয়। তো টমি বলে যে এর কি হলো? মুসাসি বলে যে মব অজ্ঞান হয়ে গেছে, তো তুমি কি এর খেয়াল রাখতে পারবে? এখানে ভাই মবের জ্ঞান ফিরে আসে আর টমি জিজ্ঞাসা করে এবার কি তুমি বলবে যে তুমি বডি ইমপ্রুভমেন্ট ক্লাবে কেন জয়েন করেছো? তো মব বলে যে আমি কখনো স্পোর্টসে ভালো ছিলামই না, আমি অনেক বেশি স্লো দৌড়ে, কেননা আমি সবসময় আমার সাইকিক পাওয়ারের উপর নির্ভর ছিলাম। তো টমি বলে যে এটা কি ধরনের এক্সকিউজ হলো, আর এমনিতেও তোমার কাছে যদি সাইকিক পাওয়ার থাকে তাহলে আমি সেটা দেখতে চাই। তো মব এখানে কিছু ডাম্বেল তার সাইকিক পাওয়ারের মাধ্যমে তুলে নেয় আর তারপর সেইগুলোকে তার চারপাশে ঘোরাতে থাকে আর এরা সবাই এইটা দেখে পুরো অবাক হয়ে যায় আর মব বলে যে এটা কি যথেষ্ট? এখন কি তোমরা আমার উপর বিশ্বাস করেছো? এখানে ভাই একটা ডাম্বেল তার হাতে এসে পড়ে কিন্তু মব সেটা কেউ তুলতে পারে না, সেটাও নিচে পড়ে যায়। তো তারা বলে যে এটা কি সত্যি?
আগে তো সে শুধু চামচগুলোই দুমড়ে দিতে পারতো, এখন তো এ অনেক কিছু করতে পারছে। তো টমি বলে যে প্লিজ মপ, তুমি আমার স্বপ্নকে পূরণ করতে পারো, তুমি মানো বা না মানো। আমার স্বপ্ন হলো যে আমি একদিন মহাকাশের জীবদের সাথে দেখা করব। শুরুতেই তো আমি একটা গাইড বুককে ফলো করেছিলাম, কিন্তু সেটাতে কিছুই হয়নি। আর পরে গিয়ে আমি জানতে পেরেছিলাম যে সেই সমস্ত কিছু একদম বেকার, এই সমস্ত কিছু একদম সম্ভবই ছিল না। কিন্তু এখন তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে আমরা টেলিপ্যাথিকে আরও রিসার্চ করতে পারবো আর নতুন জীবন খুঁজতে পারবো, এমন জায়গায় যেতে পারবো যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি। তো মব বলে যে না, এর কোনো প্রয়োজন নেই, আমি এখন ওয়েট লিফটিং করবো। তো টমি বলে যে কি, কিন্তু কেন? এখানে আমার ভেতরে প্যাশনের আগুন চলছে আর তোমার তো কোনো ফারাকই পড়ছে না, কেন? তো মব বলে যে কেননা আমি এমন একটা জিনিস পেয়ে গেছি যেটাকে আমি সত্যি করতে চাই। টমি বলে যে এই মাসল বানিয়ে তোমার কি ফারাক পড়বে আদৌ? মব বলে যে আমি যদি তোমাকে সোজা কথা বলি তাহলে আমি ছেলে হিসেবে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ হতে চাই। তো টমি বলে যে আচ্ছা, পপুলার হতে চাও তাহলে তুমি? তো এখানে মব লজ্জা পেতে থাকে আর সে বলে যে না, এরকম কোনো ব্যাপার নয়। তো টমি বলে যে তুমি কখনোই পপুলার হতে পারবে না, তুমি যদি মাসলও তৈরি করে নাও তখনও পপুলার হতে পারবে না, কোনো চান্সই নেই তোমার। তো মব বলে যে তাহলে এবার কি করা উচিত? তো টমি বলে যে তোমার কাছে সাইকিক পাওয়ার আছে, তুমি মেয়েদের মাথা পড়তে পারবে, তারপর সুপার পপুলার হতে পারবে টেলিপ্যাথি ব্যবহার করে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 1xBet অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অ্যানিমি77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। এখানে যখন সে রেইগেনের কাছে আসে তো রেইগেন বলে যে কি টেলিপ্যাথি? না, আমি করতে পারি না, তবে আমি স্পিরিটদের আওয়াজ শুনতে পারি। কিন্তু তুমি এইসব কেন জিজ্ঞাসা করছো? এমন তো নয় যে তুমি কারোর মাথা পড়তে চাও। তো সে কি একজন মেয়ে? এখানে তো ভাই মবের গা দিয়ে ঘাম চড়তে থাকে। আর রেইগেন বলে যে মব, তোমাকে বোঝা কতটা সহজ। এমনিতেও এটা তো সত্যি যে প্রত্যেক মিডল ক্লাস স্টুডেন্টরাই পপুলার হতে চায়, যেমন আমি। তার জন্য তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। এখানে যখন মব ঘরে যাচ্ছিল তো সে বলে যে এমনটা নয় যে আমি পপুলার হতে চাই, আমি তো শুধু শুভমির কাছে যেতে চাই। তখনই সামনে একটা মহিলা আসে আর সে বলে যে আমাকে ক্ষমা করবে, তবে তুমি হাসছো না কেন, মানে স্মাইল কেন করছো না? তোমার পড়াশোনার টেনশন হচ্ছে? তো মব বলে যে না, এমনটা নয়, আমার গেটস অনেক ভালোই আসে। এখানে সেই মহিলাটা উল্টো পাল্টা আন্দাজ করতে থাকে আর শেষে সে বলে যে তুমি কি ভালোবাসার কারণে টেনশনে আছো, তাই তো? তো মব বলে যে তুমি কি করে জানলে? তো সেই মহিলাটা বলে যে চলো আমার সাথে, আমি তোমার সমস্ত প্রবলেম শেষ করে দেবো। তো মব বলে যে না, আমি এখন ঘরে যাব। তো সেই মহিলাটা বলে যে তুমি অনেক পপুলার হয়ে যাবে। তো মব বলে ঠিক আছে, তাহলে চলো। এই মহিলাটা বলে যে আগের মাসেই একটা রিলিজিয়াস অর্ডারই শুরু হয়েছে আর আমি সেইটারই একজন মেম্বার, আর তার নাম হলো LOL, আর আমাদের লিডার হলো মিস্টার ডিম্পল। এখানে আমাদের সবাইকে খুশিতে থাকা শেখানো হয়। মিস্টার ডিম্পলের কাছে এমন একটা পাওয়ার আছে যার সাথে সে যে কাউকেই খুব সহজেই হাসাতে পারবে। তো যখন মব এখানে আসে সে দেখে যে এখানে অনেক লোক আছে আর তারা সবাই একই ধরনের মাস্ক পরেছিল, যেমনটা সেই মহিলাটা পরেছিল। আর এরা সবাই চিনে ফেলেছে এখানে মব নতুন এসেছে। তো তারা বলে যে তোমাকে এখন সেই স্টেজে যেতে হবে। আর এরা সবাই মবকে ধরে তুলে নিয়ে তাকে স্টেজে তুলে দেয়। আর এখানে মব ছাড়াও দুজন আরও নতুন মেম্বার এসেছিল। এখানে মব ভাবতে থাকে যে এইসব কি হচ্ছে। তখনই সে দেখে যে সেখানে তার একজন ক্লাসমেটও ছিল, তার নাম হলো ইচি মিজাটো। তখনই সেখানে সেই গ্রুপের লিডার আসে যার নামই হলো ডিম্পল, যার কারণে তারা সবাই এখানে হাসতে থাকে। সে এখানে সবাইকে বলে যে সে চায় যে দুনিয়াতে সবাই খুশিতে থাকুক আর সব সময় হাসতে থাকুক। এখানে ডিম্পল সবাইকে বলে যে দেখো এরা তিনজন কত উদাস হয়ে আছে, তাহলে চলো এদেরকেও খুশি করা যাক। এরা সবাই মব আর বাকিদেরকে নিয়ে তাদের সবাইকে সেই স্মাইলিং মাস্ক পরিয়ে দেয়। ইচিকো এদের সবার ওপর অনেক সন্দেহ করে আর সে বলে যে আমি সল্ট মিডল ক্লাবসের নিউজ পেপার থেকে এসেছি আর আমার এমন মনে হচ্ছে যে তুমি কোনো ধরনের হিপনোটাইসিসের ব্যবহার করছো, কারণ যার কারণে তুমি লোকেদের ব্রেন ওয়াশ করছো। কিন্তু যখনই ডিম্পল সেই লোকটার মাস্ক সরিয়ে দেয় তো সেখানে তারা হাসতে থাকে। তো সেটা দেখে ইচিকো ভাবতে থাকে যে এটা কি করে হতে পারে, কিন্তু সত্যিকারের হাসছে। তো ইচিকো সেখান থেকে যেতে থাকে কিন্তু ডিম্পল তাকে সেখান থেকে যেতে দেয় না।
আর ফাইনালি তার মাথাতেও সেই মাস্ক পরিয়ে দেয়, যার কারণে সেই মাস্কটা সরার পর সেও হাসতে থাকে। কিন্তু যখন আমাদের মবকে দেখানো হয় তো সেও মাস্ক পরেছিল, কিন্তু আমরা দেখতে পাই যে মাস্কের তার উপরে কোনো ফারাকই পড়েনি, আর সেও সেখান থেকে যাওয়ার জন্য বলে। আর ডিম্পল তাকে বলে যে তুমি কিছুক্ষণ এখানেই থাকো। আর শেষে সে তাকে চ্যালেঞ্জ করে যে তো ঠিক আছে, তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আমাদের সাথে একটা কম্পিটিশন করতে হবে, যেটা হলো মিল্ক ড্রিঙ্কিং কন্টেস্ট, তাও আমাদের এলওএল লিডারের সাথে। দুজনের মধ্যে যে সবার আগে হাসবে সে হেরে যাবে। তো ভাই এখানে মব চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে দুধ খেতে খুব ভালোবাসে। কিন্তু একের পর এক সে 3 জন লিডারকে হারিয়ে দেয়, কেননা তারা সবাই হেসে ফেলে। আর এই সব দেখে ডিম্পল রিয়েলাইজ করে যে এই সব কিছুর পেছনে তারই হাত রয়েছে। তারই ভুল ছিল যে সে সবাইকে এখানে হাসানো শেখায়, আর তার লিডার এখানে খুব সহজেই হেরে গেছে। আর এখানে ফাইনালি ডিম্পল নিজেই মবকে চ্যালেঞ্জ করে, আর সে দুধের ভেতরেও কিছু মিশিয়ে দেয়, যার কারণে ফাইনালি মবের মুখ থেকে দুধ বেরিয়ে যায় আর সে কাশে। আর ডিম্পল বলে যে দেখো দেখো সে হেসে ফেলেছে। তো মব বলে যে না, আমি হাসিনি। এখানে ভাই মব অনেক বেশি রেগে যায়, আর সে তার সাইকিক এবিলিটির মাধ্যমে সেখানে থাকা সব লোকেদের হিপনোটাইসিস শেষ করে দেয়, যার কারণে তারা সবাই নিজেদের হুঁশে চলে আসে। আর তারা ভাবতে থাকে যে এরা সবাই এখানে কি করছে। কিন্তু ডিম্পল কিছু সময় পর আবার তাদেরকে হিপনোটাইসিস করে দেয়। ডিম্পল মবের ওপরেও তার সাইকিক অ্যাবিলিটি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেটাতে মবের কোনো ফারাকই পড়ে না। আর মব বলে যে তুমি যা ইচ্ছাই করো না কেন আমাকে হাসানোর জন্য, আমি হাসবো না, আমি কখনোই হাসতে পারবো না। তো এখানে ডিম্পল মবকে নিয়ে মজা করে আর বলে যে এটা তো অনেক ভালো ব্যাপার, তুমি হাসতে পারো না কারণ তোমার ভেতরে কোনো ইমোশনই নেই। আর সেই জন্য তুমি যদি কখনো তোমার লাভ ওয়ানের সাথে দেখাও করো, তবুও তুমি তার সাথে মিলে হাসতে পারবে না, তার সাথে কাঁদতেও পারবে না। তো সেই জন্য তুমি সবসময় একা থাকবে। তো যখন ডিম্পল জানতে পারে যে মবের ভেতরেও সাইকিক অ্যাবিলিটি আছে, যেটা দেখে মব বলে যে আমি অনেক খুশি এটা জেনে যে তুমি ভালো মানুষ নও, তুমি একজন বাজে আত্মা। এখানে ডিম্পল তার লোকেদেরকে বলে যে মবের উপর হামলা করো আর তাকে আটকাও, কিন্তু অনেক সময় ধরে মব তার ইমোশনগুলোকে নিজের ভেতরে রেখে দিয়েছিল। তো সেই জন্য তার লিমিট এখানে 100% টাচ হয়ে যায়, যার কারণে সে অনেক বেশি রেগে যায়। আর ডিম্পলও তার আসল রূপে চলে আসে, সে মবের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তার কোনো অ্যাটাকে মবের উপর কাজই করে না, আর মব সহজেই তাকে হারিয়ে দেয়। এরপর সে রেগানের কাছে আবার ফিরে আসে, আর সেই রেগানকে বলে যে সেই এলওএল গ্রুপে কি হয়েছিল। এখানে মবের অনেক খারাপ লাগতে থাকে, আর সে বলে যে আমার এমন মনে হচ্ছে যে আমি অনেক খারাপ কাজ করেছি। সেই পুরো গ্রুপ কি বা করছিল, শুধুমাত্র তো হাসছিল, শুধু মজা করছিল, আর আমি গিয়ে সেই মজাটাকে শেষ করে দিয়েছি। তো রেগেন বলে যে না মব, এমনটা নয়, তোমার এখানে যাওয়াটা উচিত ছিল, যাতে তুমি সেখানে থাকা লোকেদেরকে বাঁচাতে পারো। যখন সেই লোকেরা ভেতর থেকে খুশি হতে পারছিল না, তো তাদেরকে হিপনোটাইজ করে হাসানো কোনো মানেই হয় না। তো তুমি অনেক ভালো কাজ করেছো, কেননা তুমি সেখানে হাসতে পারোনি, তাই তুমি সেখানে থাকা সবাইকে বাঁচাতে পেরেছো। এটা অনেক ভালো ব্যাপার। এখানে আমাদের এলওএল মিটিংয়ের সিন দেখানো হয়, আর এখানে সবাই নর্মাল হয়ে যায়, আর তারা ভাবতে থাকে যে সেই ছেলেটা কে ছিল, মনে হচ্ছে তাকে ভগবান পাঠিয়েছিল, আমাদেরকে তাকে খুঁজতে হবে। এরপর আমাদের পরের দিন সিন দেখানো হয়, আর যখন মব সকালে উঠে দেখে যে তার সামনে একটা ছোট্ট আত্মা রয়েছে, আর আমাদের বলা হয় যে সে আর কেউ না, সে ডিম্পলের ভূত ছিল, সে মবের সাথে দেখা করতে এসেছে। আর আমাদের শেষে বলা হয় যে মবের এক্সপ্লোশন হতে 20% হয়ে গেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর তোমাদের এই সিরিজটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটিকে তো এপিসোডের শুরুতেই আমাদের এখানে স্কুল ফাইটের সিন দেখানো হয়, যেখানে সল্ট মিডল ক্লাস স্কুলের টেঙ্গা আনিগাওয়ারা গ্যাং আর তার সাথে ব্ল্যাক ভিনেগার মিডল স্কুলের সুওসি এডানোর লড়াই হয়। আর টেঙ্গা খুব সহজেই ব্ল্যাক ভিনেগার মিডল স্কুলকে হারিয়ে দেয়, কিন্তু ব্ল্যাক ভিনেগাররা টেরুকে হানাজাওয়াকে ডেকে নেয়, যে খুব সহজেই টেঙ্গাদেরকে হারিয়ে দেয়। এখানে টেরু বলে যে এদের সাহস কি করে হলো আমার অপোজিটে দাঁড়ানো, যদি তোমরা এদেরকে আমাদের শক্তি দেখিয়ে দিতে তাহলে এরা এদের লাইন পার করতে পারতো না, এরা শুধু তোমাদের সামনে মাথা নিচু করে নিত, যেমনটা তোমরা মাথা নিচু করে থাকো আমার সামনে। এখানে তেরু তার মনে মনে বলতে থাকে যে এটাও খারাপ নয়, আমি এদেরকেও আমার কার্সের নিচে রেখে দিয়েছি, তো সেটা শক্তি হোক বা কোনো লোক, আমি এই দুনিয়াতে সমস্ত কিছু ব্যবহার করব। আর এমনিতেও আমি দুনিয়ার মেইন ক্যারেক্টার। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 1xBet অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন, এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন।
সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড anime77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। অন্যদিকে আমাদের মবের ঘরের সিন দেখানো হয়। আর যখন এখানে মব ঘুম থেকে ওঠে তখন তার সামনে একটা ছোট্ট ভূত ছিল। আর সে বলে যে গুড মর্নিং পার্টনার, কত ভালো সকাল তাই না? আর কি হলো, তুমি আমাকে দেখে অবাক হয়ে গেছো নাকি? সবাই বলে না যে আগের শত্রু আমাদের আজকের বন্ধু হতে পারে। এখানে মব সেই ভূতটার মাথাটা ধরে নেয় আর তাকে ধরে নিয়ে আচার মারতে থাকে। আর সেই স্পিরিটটা চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আর মব তাকে ছেড়ে দেয়। আর সেই ভূতটা বলে যে তুমি তো আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছো, কেন করলে তুমি এটা? তো মব বলে যে আমিও দেখতে চেয়েছিলাম যে এটা আমার স্বপ্ন নয় তো। তো ভূতটা বলে যে যদি এরকম হয় তাহলে তুমি তোমার গাল টেনে তো দেখে নিতে পারতে। তো মব জিজ্ঞাসা করে যে তুমি কে? তো সেই ভূতটা বলে যে আমি ডিম্পল, সেই রিলিজিয়াস গ্রুপের হেড, ভুলে গেছো নাকি আমাকে? কালকেই তো আমাদের লড়াই হয়েছিল। তো মব বলে যে আচ্ছা, তো তুমি পুরোপুরিভাবে গায়েব হয়ে যাওনি। এখানে ভাই মব তার হাত তুলে নেয় তাকে গায়েব করার জন্য, কিন্তু ডিম্পল ভয় পেয়ে যায়। আর সে বলে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো শুনে নাও, আমি পুরো জীবন এইভাবে ভূত হিসেবে থাকতে চাই না। তো মব বলে যে তুমি তো আগেই মরে গেছো। তো ডিম্পল বলে যে এইসব ছাড়ো মব, একজন আইডল বা একজন প্রো বেসবল প্লেয়ার অথবা একজন মুভি স্টার সবারই একটা না একটা স্বপ্ন রয়েছে, যেমনটা আমার আছে। আর আমার স্বপ্ন হলো গড হওয়া। আর আমি তো সেই দিনটার ব্যাপারে ভাবতে থাকি যেদিনে আমি গড হয়ে যাব। তো মব বলে যে আচ্ছা, তো সেই জন্য তুমি রিলিজিয়াস অর্গানাইজেশন বানিয়েছিলে? তো ডিম্পল বলে যে হ্যাঁ, কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস তো বুঝতে পেরে গেছি যে আমি যদি লোকেদের মনে রাজ করতে চাই তাহলে আমাকে শক্তিশালী সাইকিক পাওয়ার দেখাতে হবে। তো মব আমার সাথে এক হয়ে যাও আর আমরা একসাথে এই দুনিয়ার টপে বসে থাকবো। তো মব বলে যে তোমার কাছে আর কোনো কি কথা আছে? এখানে সে ডিম্পলকে শেষ করে দিচ্ছিল, কিন্তু ডিম্পল এখানে কাঁদতে থাকে। আর সে বলে যে না না, আমাকে প্লিজ গায়েব করে দিও না, আমি সত্যি বলছি কোনো খারাপ কাজ করবো না আমি আর। তো মব বলে ঠিক আছে, তাহলে এই ব্যাপারে আমি আমার মাস্টারের সাথে কথা বলবো, কিন্তু তুমি স্কুলে বা আমার ঘরে কোনো উল্টাপাল্টা কাজ করবে না। এখানে ডিম্পল তার মনে মনে বলে যে কি উল্টাপাল্টা কাজ? তুমি শুধু অপেক্ষা করো, আমি শুধু একটাই চান্স পাই, তারপরে আমি তোমার শরীরকে কবজা করে নেবো। এখানে আমাদের দেখানো হয় যে মব তার স্কুলে যায় আর স্কুলের সময়তেও ডিম্পল তার সাথেই ছিল আর তার অ্যাক্টিভিটিসগুলোর ওপর নজর রাখার চেষ্টা করে। স্কুল শেষ হয়ে যাওয়ার পর মব ডিম্পলকে রেইগেনের কাছে নিয়ে যায় আর বলে যে এ হলো আমার মাস্টার। তো ডিম্পল বলে যে কি, আমি তো এর ভেতর থেকে কোনো সাইকিক পাওয়ারই ফিল করতে পারছি না। এই মব 1 নম্বরের বোকা, এই লোকটাকে ব্যবহার করছে। আমি কি একে বলে দেবো? না, আমি এইটারও ব্যবহার করতে পারি। এখানে তো রেইগেন ডিম্পলকে দেখতে পারে না আর সে বলে যে হ্যাঁ ঠিক আছে, এ অনেক দুর্বল স্পিরিট হবে, একে তো আমি দেখতেও পাচ্ছি না, মনে হচ্ছে তোমার কাঁধে কোনো লেডি বার্ক বসে আছে। শেষ করে দিতে পারো আর তুমি যা চাও সেটা করতে পারো এর সাথে। অন্যদিকে আমাদের ইচিকে দেখানো হয় যে মবের ভাই রিৎসুর কাছে আসে আর সে বলে যে মবের সাথে কালকের কি কি হয়েছিল। আর তারপর থেকে সমস্ত কিছু অনেকভাবে পাল্টে গেছে, যার কারণে সাইকো হেলমেট নামের একটা রিলিজিয়ন শুরু হয়েছে আর তারা সবাই মিলে মবকে খুঁজছে। এখানে ইচিকো মবের ব্যাপারে আরও অনেক কিছু জানতে চায়, কিন্তু রিৎসু তাকে না বলে দেয় আর সে বলে যে মবের শক্তি কোনো সার্কাসের শো নয় যেটাকে নিয়ে তুমি এন্টারটেইন হও। সেখান থেকে চলে যায় আর সে ঘরে চলে আসে। ঘরে এসে সে একটা চামচ ধরে নেয় আর সেটাকে ধুমড়ানোর চেষ্টা করে। সেটা ভাবতে থাকে যে যদি তার ভাইয়ের কাছে সাইকিক পাওয়ার থাকে তাহলে তার কাছেও থাকতে পারে, কিন্তু সেরকম কিছুই হয় না, যেটা দেখার পর সে অনেক ভেঙে পড়ে। এখানে আমাদের পরের দিনের সিন দেখানো হয় আর যখন মব এখানে স্কুল যাচ্ছিল তো রিৎসু তার সাথে যায়। রিৎসু মবকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে যখন এরকম একটা সাইকিক পাওয়ার আছে তাহলে তুমি সেটাকে ব্যবহার করো না কেন? তো মব বলে যে আমি সাইকিক পাওয়ার ব্যবহার করার কোনো সুযোগই পাই না, মানে দৈনন্দিন কাজের জন্য সাইকিক পাওয়ারের কোনো কাজেই আসে না। তো এখানে ডিম্পল অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বলে যে কী সব বলে যাচ্ছ তুমি, তুমি সুযোগ দিতে পারো না কিন্তু তুমি অনেকভাবে তোমার সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারো। তো মব বলে যে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি এই পাওয়ারের সাথেও অ্যাচিভ করতে পারি না। তো ডিম্পল বলে কী সব বলে যাচ্ছ তুমি, তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারো। তো যখন মব বলে যে তার বডি মাসল লাগবে তখন এরা দুজন অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে টেঙ্গা বডি ইমপ্রুভমেন্ট ক্লাবে আসে আর সে বলে যে আমি তোমার সাহায্য চাই, আমি চাই যে তোমরা সবাই মিলে ব্ল্যাক ভিনিগার মিডল স্কুলের সাথে লড়াই করো। কিন্তু এখানে বডি ইমপ্রুভ ক্লাবের লিডার মুসাসি বারণ করে দেয় আর তখনই টেঙ্গা মবকে দেখে আর তার মাথায় একটা বুদ্ধি আসে। সে মবকে একটা নকল লাভ লেটার পাঠায় আর মবও সেই নকল লাভ লেটারের ফাঁদে পা দিয়ে দেয়, কিন্তু ডিম্পল তাকে বলে যে ভাই এটা ফেক, এটা নিশ্চয়ই কোনো ছেলে লিখেছে। আর এখানে টেঙ্গা ব্ল্যাক ভিনিগার সিওসিকেও একটা চ্যালেঞ্জ মেসেজ পাঠায়। অঙ্কার পার্কে আমাদের একটা হেল্পার আসছে, তো তোমার কাছে যদি দম থাকে তাহলে সব ছেলেদেরকে নিয়ে সেখানে চলে আসবে। এরা যখনই সবাই সেখানে আসে তো তারা দেখে যে মব এখানে দাঁড়িয়ে আছে আর এরা সবাই মবকে আটক করে নেয়।
বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের ছেলেরাও একটা মেসেজ পায় যে মবকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। আর মুসাসি পুরো জোশে চলে আসে, আর এদের পুরো টিম 100% জোশে চলে আসে, আর তারা সবাই বলে যে তাহলে চলো মবকে ফিরিয়ে নিয়ে আসা যাক। অন্যদিকে আমাদের টেরুকে দেখানো হয়, সে একটা মেয়ের সাথে ঘুরছিল, আর তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে আমরা কোথায় যাব, কিভাবে যাব। আর তখনই টেরু একটা মেসেজ পায়। অন্যদিকে আমাদের আবার মবকে দেখানো হয়, আর ডিম্পল জিজ্ঞাসা করে যে মব তুমি এদেরকে চেনো? তো মব বলে যে না, একদম নয়। তো ডিম্পল বলে যে তুমি বুঝতে পারছো যে কি চলছে এখানে? মব বলে যে না। তো ডিম্পল বলে যে আরে ইয়ার, তুমি এত সহজে লোকেদের কথা কিভাবে মেনে নাও? তো এরা সবাই বলে যে টিঙ্গা যাকে সাহায্যের জন্য বলছিল, কিন্তু এ তো অনেক শান্ত হয়ে বসে আছে। তো এখানে সিওসি বলে যে মব তোমার নাম, তাই তো? কিন্তু ক্ষমা করবে, আমরা আমাদের সম্মান বাঁচানোর জন্য তোমাকে আটক করে রেখেছি। তো ডিম্পল বলে যে আচ্ছা, আমি বুঝে গেছি, মনে হচ্ছে সেই টিঙ্গা নামের ছেলেটা আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তো সিওসি বলে যে হ্যাঁ, আমরা টিঙ্গাকে আগেই বলে দিয়েছি, তাকে যদি তোমার লাগে তাহলে তাদেরকে এখানে আসতে হবে। তো যা কিছুই হোক না কেন, তোমার তো আজকের অবস্থা খারাপ হবে। তো ডিম্পল বলে যে মব তুমি জানো না হয়তো, কিন্তু গুন্ডারা আর পলিটিশিয়ানরা তাদের সম্মানটাই আগে দেখে, তাই তৈরি থাকো তোমার শক্তি দেখানোর জন্য। তো মব বলে যে তোমার হয়তো মনে রাখা উচিত যে আমাদের সাইকিক পাওয়ার অন্যদের উপর ব্যবহার করা উচিত নয়। তো ডিম্পল বলে যে আরে ইয়ার, এই কে? আরে এই সিচুয়েশনে তো তুমি তোমার পাওয়ার ইউজ করতে পারো। তো তখনই সেখানে একটা স্টুডেন্ট আসে, আর সে বলে যে সল্ট মিডল স্কুলের ছেলেরা এখানে চলে এসেছে লড়াই করার জন্য। সিওসি বলে যে আচ্ছা, এখন তো টেঙ্গা আমার হাতে মার খাবে, কেননা সেই দিনকে সে এত মার খেয়েছিল, সেই দিনের আঘাতগুলো এখনো ঠিক হয়নি তার। এরা সবাই এখান থেকে যাচ্ছিল, তখন একজন বলে যে না, টেঙ্গা নিজে আসেনি, তার জায়গায় হাফ টি শার্ট পরা আর হাফ প্যান্ট পরা কিছু ছেলেরা এসেছে, কিন্তু এরা বিশাল শক্তিশালী। তো ভাই, এখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের ছেলেরা দাঁড়িয়েছিল, আর সিওসি জিজ্ঞাসা করে যে আরে তোমরা কারা? তো মুসাসি বলে যে আমি হলাম বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের ক্যাপ্টেন সল্ট মিডল স্কুলের গোডা মুসাসি, মবকে বাইরে বের করো। আর তখন মব বাইরে বেরিয়ে আসে, আর সে বলে যে ক্যাপ্টেন মুসাসি, আপনি এখানে কি করছেন? তখন এরা সবাই বুঝে যায় যে মব কোনো হেল্পার ছিলই না, টেঙ্গা তাদের ফাঁসিয়ে দিয়েছে। এখানে মব মুসাসির কাছে চলে আসে, আর এরা বলে যে তুমি ঠিক আছো তো? তাহলে আমরা ফিরে যাই, চলো, আর আমরা আমাদের ওয়ার্কআউট করি। এখানে সিওসি অনেক বেশি রেগে যায়, আর সে বলে যে তোমরা উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, আমরা তোমাদেরকে এখান থেকে যেতে দেবই না। আর এরপর তারা সবাই একসাথে অ্যাটাক করে দেয় তাদের উপর, কিন্তু বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের সবাই এক এক হাত দিয়ে তাদের সবাইকে উড়িয়ে দেয়। আর তারা অনেক বেশি শক্তিশালী ছিল, তারা সবাই একসাথে অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু তারপরেও তাদের কোনো ফারাকই পড়ে না, আর ইজিলি সবাইকে হারিয়ে দেয়। যখন তারা এদের সবার অবস্থা খারাপ করে দেয়, তখন একটা ছেলে বলে যে টেরুকে ডাক, কি করছিস তোরা? তো সিওসি বলে যে হ্যাঁ, আমি অনেক আগেই তাকে কল করেছিলাম, সে লেট হয়ে গেছে, নিশ্চয়ই সে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করছে। তখনই পেছন থেকে একটা ব্যাগ উড়ে আসে, আর মুসাসির পেছনে এসে পড়ে, আর পেছন থেকে টেরু চলে আসে। তো সে বলে যে কি হলো, কিছু গরিলা আমাদের স্কুলে ঢুকে গেছে নাকি? এমন মনে হচ্ছে যে তোমার কিছু ডিসিপ্লিন শেখা উচিত। এইসব লোকেরা আমার সম্মান ছিল, আর তোমরা আমার সম্মানের উপর কাদা ফেলে দিয়েছো। তো এখানে সিওসি খুব খুশি হয়ে যায়, আর সে বলে যে আমাদের স্যাডো লিডার চলে এসেছে, হানাজাওয়া তেরুকি। টেরু, এদের সবাইকে আসল শিক্ষা দাও। আর টেরু বলে যে সিওসি, আজকে আমি তোমাকে লিডারের পজিশন থেকে সরিয়ে দিচ্ছি, কেননা তোমার ভাবনা অনেক ছোট। এখানে ভাই টেরু ফুল স্পিডে আসে, আর সিওসির অবস্থা পুরো খারাপ করে দেয়। আর এই লোকেরা বলে যে এটা কি চলছে, এমন মনে হচ্ছে যে সেই সোজা টেলিপোর্ট হয়ে এসেছিল। মুসাসি বলে যে যাই হোক না কেন, আমরা যেটার জন্য এসেছিলাম সেটা আমরা পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো টেরু বলে যে না, শুধু আমি এখানে ঠিক করবো যে কে এখান থেকে যাবে আর কে না। তো মুসাসি বলে যে আচ্ছা, তাহলে দাঁড়াও, তোমার শরীর দেখে মনে হচ্ছে না যে তুমি আমার অ্যাটাককে নিতে পারবে। তো টেরু বলে যে এটাই তো আসল সমস্যা এই সোসাইটি, তোরা সবাই আমাকে আন্ডার এস্টিমেট করে দিস, তোরা তো সারফেসে দেখার চেষ্টাই করিস না, আর সেই জন্য তোদেরকে সহজে কন্ট্রোল করা যায়। তোরা জানিস যে একজন স্টার কিভাবে স্টার হয়, আর তার উপর সবসময় কেন স্পটলাইট থাকে, কেননা একজন স্টার জোর জবরদস্তিভাবে স্পটলাইটটা নিজের ওপরে রাখে। আর এরপর আমরা দেখতে পাই যে এখানে টেঙ্গা লুকিয়ে দাঁড়িয়েছিল, আর সে বলে যে তাড়াতাড়ি এর অবস্থা খারাপ করে দাও। এখানে টেরু মুসাসিকে উড়িয়ে দেয়, আর তার সাথে সাথে সব মেম্বারদেরকে উড়িয়ে দেয়। এখানে টেঙ্গাও টেরুর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু টেরু তাকে উড়িয়ে দেয়। আর টেঙ্গা বলে যে এটা কত খতরনাক একটা অ্যাটাক ছিল, সাইজে ছোট হলেও ভাল্লুকের মতো এর কাছে শক্তি আছে, তুমি কি একজন মনস্টার? এখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের মেম্বাররা আবার দাঁড়িয়ে যায়, আর মুসাসি বলে যে বলতেই হবে, তোমার ওয়েট আমাদের থেকে কম হলেও তুমি আমাদেরকে ফেলে দিয়েছো, আর দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো, তোমার কাছে অনেক ভালো মাসাল আছে। তো টেরু বলে যে মাসল, এখানে সে এদের উপর আবার অ্যাটাক করে দেয়, আর তাদেরকে আরও অনেক দূরে পাঠিয়ে দেয়। আর পেছন থেকে টেঙ্গা আবার তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তার একটা পাঞ্চ টেরুর গায়েও লাগে না। আর টেঙ্গা নিজেই বলে যে আমার ঘুষি এর উপর কোনো কাজ করছে না কেন? তো টেরু বলে যে দেখো, এই মাসল আর ফাইটিং টেকনিক তোমরা শুধু এটাই করতে পারো, আমি তোমাকে এমন কিছু দেখাচ্ছি যেটা অনেক ভালো। এখানে টেরু তার পাওয়ার দিয়ে টেঙ্গাকে উড়িয়ে দেয়, আর এখানে সব জায়গায় পুরো ধোয়া ধোয়া হয়ে যায়। এরপর সে সেখান থেকে যেতে থাকে, আর সে বলে যে
ধোয়ার বাইরে একজন দাঁড়িয়ে আছে। আর সে বলে যে এমন মনে হচ্ছে যে তোমাদের মধ্যে একজন অনেক বেশি শক্তিশালী, আর সে আর কেউ না, সে ছিল মব। আর টেরু বলে যে আমি তো বুঝতেই পারিনি যে এখানে আছে, তাই তো আমি একে ইগনোর করে দিয়েছিলাম, কিন্তু একে এইভাবে বেঁধে কেন রেখেছে? তো মব বলে যে তোমার অন্যদের ওপর এইটার ব্যবহার করা উচিত হয়নি। তো টেরু বলে যে কি বলতে চাইছো তুমি? তো মব এখানে তার সাইকিক পাওয়ার ব্যবহার করে সেই দড়িটা খুলে দেয় আর বলে যে আমি তোমার সাইকিক পাওয়ারের কথা বলছি, যেটা সাহায্যে তুমি তাদের উপরে হামলা করেছিলে, আর এই পাওয়ারকে অন্যদের উপর ব্যবহার করো না। আর এখানে আমাদের শেষে দেখানো হয় যে মবের এক্সপ্লোশন হতে 45% টাচ হয়ে গেছে। আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই। তো আমাদের এখানে এপিসোডের শুরুতেই ব্ল্যাক ভিনিগার মিডল স্কুলের সিন দেখানো হয়। আর যখন টেরু দেখে যে তার সামনে আরও একজন দাঁড়িয়ে রয়েছে যে সাইকিক পাওয়ার ইউজ করতে পারে, তো সে বলে যে আমার মনের ভেতর অনেক প্রশ্ন আছে, আর আমি তোমার থেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে চাই, কিন্তু তার আগে আমি এটা জানতে চাই যে আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। তো এখানে সে সঙ্গে সঙ্গে মবের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তার এতে মবের কোনো ফারাকই পড়ে না। এখানে মব তার হাত তুলে নেয় হ্যান্ডশেক করার জন্য, আর সে বলে যে আমরা বন্ধু হয়ে যাই, কিন্তু টেরু অনেক বেশি সতর্ক ছিল আর তার পেছনে সরে গিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে টেরু টেলিকাইনেসিসের ব্যবহার করে আর অনেক স্পিডে ট্রাভেল করছিল মবকে কনফিউজ করার জন্য, যার কারণে সে সুযোগ পেলেই মবের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু মব ডিম্পলকে বলে যে একটা লোক তাকে শিখিয়েছিল যে কোনো মানুষ তার সাইকিক পাওয়ার কাউকে ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত নয়। এই সাইকিক পাওয়ার একদম ছুরির মতো, অনেক খতরনাক একটা হাতিয়ার, আর আমাদের একটা ছুরি কখনো একটা মানুষের উপর পয়েন্ট করা উচিত নয়। আর এই কথাটা আমাকে রেইগেন স্যার বলেছিল, কিন্তু যখন ডিম্পল জানতে পারে যে এই ভালো কথাটা রেইগেন বলেছে, তো সে বলে যে আরে তুমি তো আমার পুরো মজাটাই নষ্ট করে দিয়েছো। এখানে টেরু মবের থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল, আর সে লাগাতার মবের উপর অ্যাটাক করতে থাকে, আর সে তার পাওয়ার দিয়ে তাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। আর যখন মবের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর সে যখন নিচে পড়েছিল, তখন ডিম্পল টেরুর কাছে আসে আর সে বলে যে দেখো, আমরা এই লড়াই থেকে ড্র হিসেবে নিয়ে নিতে পারি, কেননা মব তার শক্তির ব্যবহার করবেই না, আর সে যদি এইরকমই করতে থাকে তাহলে তো শেষে সে হেরেই যাবে, আর এতে তার আরও অনেক বেশি চোট লাগবে। কিন্তু টেরু ডিম্পলের কথা শোনে না, আর ডিম্পলের কাছে আর কোনো রাস্তাই ছিল না, আর তাই সে তার যে পাওয়ার ছিল সেই পাওয়ার ব্যবহার করে তার আগের ফর্মে ফিরে আসে আর তার থেকে অনেক বড় হয়ে যায়। আর সে বলে যে মনে হচ্ছে তুমি এইভাবে আমার কথা মানবে না, আমাকে তোমাকে শিক্ষা দিতেই হবে। কিন্তু টেরু অনেক সহজেই ডিম্পলকে শেষ করে দেয় আর একদম ইরেজ করে দেয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 1xBet অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ANIME77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। আর এখানে মব অনেক বেশি অবাক হয়ে যায় যে ডিম্পলকে একেবারে শেষ করে দিয়েছে এ। আর মবের মনে পড়ে সেই সমস্ত কথাগুলো যে সময়গুলোতে সে ডিম্পলের সাথে কাটিয়েছিল, আর সেই সমস্ত কিছু মনে করতে থাকে। আর এখানে টেরু বলে যে কি হলো, এমন মনে হচ্ছে যে আমি তোমার পেটকে শেষ করে দিয়েছি বলে তোমার অনেক খারাপ লাগছে। তো মব বলে যে না, এরকম কোনো ব্যাপার না। আর এখানে টেরু মবকে উল্টা পাল্টা কথা বলতে থাকে আর তাকে নিয়ে মজা করতে থাকে, আর সে এটাও বলে যে তুমি কখনো তোমার জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। আর অন্যদিকে মব মনে করতে থাকে যে কিভাবে ডিম্পল এনকারেজ করতে থাকতো, মোটিভেট করতে থাকতো, যাতে সে তার সাইকিক পাওয়ার দিয়ে অনেক ভালো কাজ করতে পারে। যেটা ভাবার পর মব টেরুকে বলে যে এখন আমি ভাবছি যে ডিম্পল অনেক বেশি ভালো ছিল, আপাতত তোমার থেকে তো অনেক বেশি ভালো ছিল। আর এটা শুনে টেরু আরও অনেক বেশি রেগে যায়, আর সে বলে যে এখন আমি আমার পুরো শক্তির ব্যবহার করব তোমার উপর, আর তোমার উপর অ্যাটাক করব। এখানে মব তাকে আটকানোর চেষ্টা করে, আর সে বলে যে দেখো, আমার তো কোনো কিছু হবে না, কিন্তু তুমি অন্য কাউকে আঘাত দিয়ে দেবে। তো এটা শোনার পর টেরু আরও অনেক বেশি রেগে যায়, আর সে বলে যে কি তুমি বারবার আমার শক্তিকে আন্ডার এস্টিমেট করছো, আর তুমি এমন ভাব দেখাচ্ছ যে আমার শক্তি তোমার উপর কোনো ফারাকই পড়বে না। এখানে ভাই টেরু মবের উপর অ্যাটাক করে দেয় আর তাকে মাটিতে ঘষিয়ে নিয়ে যায়, আর স্কুলের সব দেওয়াল ভেঙে তাকে মারতে মারতে নিয়ে যেতে থাকে। আর দেওয়াল ভাঙতে ভাঙতে তারা হোম ইকোনমিক্স রুমে চলে আসে। টেরু এখানে একটা ড্রয়ার ওপেন করে আর তার সাইকিক পাওয়ার ব্যবহার করে কিছু ছুরি বার করে, আর সেই সমস্ত ছুরিকে মবের উপর পয়েন্ট করে দেয়। আর মব বলে যে কোনো ছুরিকে কোনো মানুষের ওপর পয়েন্ট করা উচিত নয় তোমার,
কিন্তু এখানে টেরু মবের কোনো কথাই শোনে না, আর সেই সমস্ত ছুরি সে মবের উপর ছুড়ে দেয়। এখানে মব তার আশেপাশে একটা ব্যারিয়ার করে নেয়, আর যার কারণে সে সেই ছুরিগুলো থেকে বাঁচতে পারে। আর সেই ব্যারিয়ারের কারণে একটা ছুরি পেছনে চলে যায় টেরুর দিকে, আর যার কারণে টেরুর মাথা পুরো টাকলা হয়ে যায়। আর সে দেখে যে তাকে তো একদম আঙ্কেলের মতো লাগছে। তো টেরু বলে যে তুমি কি প্রমাণ করতে চাইছো যে আমি একজন বুড়ো আর আমাকে এইরকম দেখা উচিত, আর এইটা তুমি জেনে বুঝে করেছো তাই না? কিন্তু মব বলে যে না, এটা তো শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখানে টেরু আরও অনেক বেশি রেগে যায়, আর সে তাই টাইকে একটা তলোয়ারে পাল্টে দেয়, আর এরপর সে মবের ওপর আবার অ্যাটাক করে দেয়। কিন্তু মব সে নিজেকে বাঁচাতে থাকে। মব টেরুকে বলে যে আমি আমার সাইকিক এবিলিটি ব্যবহার করব না, কেননা আমি তোমারও কোনো ক্ষতি চাই না। আর আমি একটা জিনিস বুঝে গেছি যে তুমি একদম আমার মতো একদম লুজার। তুমি যদি তোমার নিজের সাইকিক পাওয়ার ব্যবহার না করো তাহলে তোমার কাছে কিছুই থাকবে না, তুমি শুধু আমার মতো হয়ে যাবে। আমরা দুজন একদম একই রকম, সাইকিক পাওয়ার ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নেই। আর এটা শুনে টেরু আরও অনেক বেশি রেগে যায়, আর সে বলে যে এমনটা নয়, আমরা দুজন অনেক বেশি আলাদা। এখানে সে মবের কাছে আসে তার হাত দিয়ে মবের গলা চেপে ধরে। এখানে মব তার মনে মনে ভাবতে থাকে যে বাহ, অনেক ভালো, এই তো তার সাইকিক পাওয়ার আর ব্যবহার করছে না। এখানে টেরু মবের উপর রেগে যায়, আর সে বলে যে তুমি আমার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছো, আমি অনেক বেশি পপুলার ছিলাম, সবাই আমার আগে পেছনে ঘুরতে থাকতো, তুমি পুরো দুনিয়া আমার থেকে ছিনিয়ে নিয়েছো, আমি এই দুনিয়ার মেন ক্যারেক্টার ছিলাম। সে মবকে কন্টিনিউয়াসলি ফোর্স করে যে চলো এখন তোমার শক্তি ব্যবহার করো, আমাকে দেখাও যে তুমি কতটা বেশি শক্তিশালী। সে মবের গলা টিপতে থাকে, আর এখানে মবের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়, আর তার পার্সেন্টেজও বাড়তে থাকে, কিন্তু তবুও তার শক্তি ব্যবহার করে না। যেমন যেমন তার পার্সেন্টেজ বাড়তে থাকে তখনই সে হালকা হালকা পাঞ্চ মারতে থাকে তার উপর। আর তখনই তার একটা ইনসিডেন্ট মনে করে যে ছোটবেলায় কিছু বড় স্টুডেন্টরা মিলে রিৎসু মবের থেকে নিউ ইয়ারের পয়সা কেড়ে নিয়েছিল, আর সেই সময় তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু সেই কারণে রিৎসুরও অনেক চোট লেগেছিল। এখানে মব টেরুর সাথে লড়াই করে না, আর সে অজ্ঞান হয়ে যায়। আর আমাদের বলা হয় যে এদের ম্যাচ কখনো কমপ্লিট হয়নি, আর যখন অজ্ঞান হয়ে গেছিল তখন টেরু সেখান থেকে যেতে থাকে, কিন্তু সেই সময় মবের ইমোশন একেবারে ইনফিনিটি পর্যন্ত চলে গেছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে মবের অ্যাকচুয়ালি কি হয়েছিল, আর টেরু অনেক বেশি খুশি হয়ে যায় যে অবশেষে মব লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেছে। এখানে টেরু মবের অ্যাটাক থেকে বাঁচার জন্য তার আশেপাশে ব্যারিয়ার করে নেয়, কিন্তু মব খুব সহজেই তার ব্যারিয়ার ভেঙে দেয়, আর তার উপর তার জামা কাপড়ও ছিঁড়ে দেয়। আর এখানে টেরু পুরো পাগল হয়ে যায়, আর সে বলে যে তুমি তো তোমার সাইকিক পাওয়ার ব্যবহার করছো, তুমি বলেছিলে যে তুমি কোনো মানুষের উপর তোমার সাইকিক পাওয়ার ব্যবহার করবে না, কিন্তু তুমি তোমার সেই শক্তির ব্যবহার করেছো তাই না? কিন্তু তখন টেরু রিয়েলাইজ করে যে মব তার নিজের হুঁশেই নেই। টেরু দেখে যে মব তার পাওয়ারকে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর তার সাথে সাথে অ্যাটমসফিয়ারের যা শক্তি রয়েছে সেই সমস্ত কিছু নিজের মধ্যে অ্যাবজর্ব করতে থাকে, যেটা দেখার পর টেরু তো একেবারে ভয় পেয়ে যায়। আর সে বলে যে এর কাছে কত খতরনাক শক্তি রয়েছে, আর মবের এত শক্তি দেখে টেরু তো পুরো ভয় পেয়ে যায়। আর সে বলে যে এ কাকে জাগিয়ে দিয়েছে, আর এখানে পুরো স্কুল ভাঙতে থাকে, আর সমস্ত কিছু ধ্বংস হয়ে হাওয়াতে উঠতে থাকে, আর টেরুও উপরে যেতে থাকে। আর সে বলে যে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, আমি মানছি যে তুমি সব থেকে বেশি শক্তিশালী, আর আমি কখনো আমার শক্তি কোনো মানুষের উপর ব্যবহার করবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু এই সমস্ত কিছু আর টেরু মেঘের ওপরে চলে যায়। আর এখানে টেরু বলে যে এখন আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি একজন সাধারণ মানুষ। এখানে আমাদের মবকে দেখানো হয় যে আবার নিজের হুঁশে চলে আসে, আর সে বুঝতে পারে যে তার প্রমিস সে রাখতে পারেনি, সে অবশেষে তার শক্তি কোনো মানুষের উপর ব্যবহার করে ফেলেছে, যেটা অনেক বাজে ব্যাপার। সে এখানে অনেক বেশি কষ্ট পেতে থাকে, আর সে কাঁদতে থাকে, আর তার স্যাডনেসের পার্সেন্টেজ 100% হয়ে যায়, আর তার এই 100% দিয়ে সে স্কুলের বিল্ডিংকে আবার আগের মতো করে দেয়। এখানে টেরু মবের কাছে আসে, আর মব এখানে টেরুর কাছে ক্ষমা চাইতে থাকে, আর তার জামা কাপড়ও উড়িয়ে দিয়েছে, কিন্তু টেরু বলে যে কোনো ব্যাপার না। আর তখন এখানে সিওসি আর বাকি সব স্টুডেন্টরাও জেগে যায়, আর তারা ভাবতে থাকে যে লড়াই টড়াইয়ের কী হলো, কে হেরেছে আর কে জিতেছে। কিন্তু তারা দেখে যে টেরুর পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, তার জামা কাপড় আর নেই, আর পুরো টাকলা হয়ে গেছে, আর তারা তো একেবারে পুরো ভয় পেয়ে যায়, আর তারা সেখান থেকে পালিয়ে যায় যে যদি টেরুর এরকম অবস্থা হয় তাহলে আমাদের তো আরও খারাপ অবস্থা হয়ে যাবে। তো টেরু মবকে বলে যে তুমি সত্যি বলেছিলে, এটা মানতেই হবে যে আমরা শক্তি ছাড়া কিছুই নই। আর তখন এখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের মেম্বাররাও জেগে যায়, আর তারা মবকে জিজ্ঞাসা করে যে মব তুমি ঠিক আছো তো, তোমার কোনো চোট লাগেনি তো? আর এতে টেরু রিয়েলাইজ করে যে অবশেষে সে হেরে গেছে। এরপর বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের ছেলেরা বলে যে চলো তাহলে যাওয়া যাক, স্কোয়াড করা যাক। আর মব স্কুল থেকে যাওয়ার পর লাগাতার 3 ঘন্টা ধরে ডিম্পলকে খুঁজতে থাকে, কিন্তু সে তার কোনো চিহ্নই পায় না। আর যখন মব ঘরে চলে আসে তো রিৎসু মবের রুমে চলে আসে, আর সে মব একটা টাওয়াল দেয়, কেননা মব এখানে পুরোপুরিভাবে বৃষ্টিতে পুরো ভিজে গেছিল। যখন এখানে সে মুছতে থাকে তখন সে রিৎসুকে বলে যে রিৎসু আমি সেই সময়ের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তো রিৎসু বলে যে কোন সময়ের জন্য? যখন তোমার বমি আসছিল আর তুমি বমি করে দিয়েছিলে আমার হুডির ওপর, তো সেই সময়ের কথা বলছো? তো মব বলে যে না সেটা না, কিন্তু তার জন্য সরি,
কিন্তু তোমার মনে আছে যখন সেই স্কুলের ছেলেরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিল, তো সেই সময় তোমার অনেক চোট লেগেছিল, তো সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তোমার সাথে আমি কি করেছিলাম? তখন রিৎসু বলে যে আরে সেরকম কিছুই না, সেই গুন্ডারাই আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল আর ফেলে দিয়েছিল, যার কারণে আমার সেই চোট লেগেছিল, তুমি আমাকে কিছু করোনি। এখানে রিৎসু তার রুমে চলে আসে টিভি দেখতে থাকে, আর নিউজে এখানে দেখাতে থাকে যে ব্ল্যাক ভিনিগার মিডল স্কুলের হাওয়ায় উঠতে থাকে, আর একটা ছেলেও হাওয়ায় উঠতে থাকে, আর এইরকম কেউ কখনো আগে দেখেনি। আর তখনই রিৎসু মনে করে যে আসলে তাদের ছোটবেলায় কি হয়েছিল। তাদের মধ্যে একজন মবকে ধরে নিয়ে দেওয়ালে মেরেছিল, যার কারণে মবের মাথা দেওয়ালে লেগেছিল, আর সেই সময় মব নিজের হুঁশেই ছিল না। আর সেই সময় যে তাদের সামনে এসেছিল সেই রিৎসুর ভাই ছিল না। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আর আমার মনে হয় যে মব অজ্ঞান হয়ে যাওয়ার পর তখন অন্য দুনিয়া থেকে কেউ আসে আর মবকে কন্ট্রোল করে। এই সমস্ত কিছু যখন হয় তখন মব নিজের হুঁশেই থাকে না, আর সে অনেক পাওয়ার আর এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, মানে আরও লেভেল আপও করতে থাকে। আর মব এটা নিজেও জানে না যে সে কী করছে। আর আস্তে আস্তে এই অ্যানিমিটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আমি এইভাবেই তোমাদেরকে প্রত্যেকদিন ভিডিও দিতে থাকবো, তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর ভিডিওতে বেশি করে লাইক করো আর কমেন্ট করো যে তোমাদের এই অ্যানিমিটা কেমন লাগছে, ঠিক আছে? আর পরের এপিসোডের শুরুতেই আমাদের এখানে মব আর রিৎসুর ছোটবেলার সিন দেখানো হয়, যেখানে মব তার সাইকিক এবিলিটি ইউজ করে রিৎসুকে ইমপ্রেস করার জন্য। আর রিৎসুও বলে যে আরে এটা তো হেভি জিনিস, আমি কি এরকম করতে পারবো বড় হয়ে? তো মব বলে যে হ্যাঁ, তুমি তো আমার ছোট ভাই, তো তুমিও করতে পারবে। তো এখানে আমাদের দেখানো হয় যে রিৎসু ঘুম থেকে ওঠে, আর এটা তার একটা স্বপ্ন ছিল। সে স্বপ্নতে দেখছিল যে কিভাবে মব জলকে কন্ট্রোল করছিল। তো যখন সে এখানে জল খাওয়ার জন্য ওঠে, তো সে ও জলকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে, নানা রকম স্টাইল ব্যবহার করে, কিন্তু কোনো কিছুতেই তাতে হয় না। আর সেটা দেখার পর সে আরও অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমাদের এখানে রেইগেনকে দেখানো হয়, যেখানে হিতোশি নামের একজন ক্লায়েন্ট আসে তার কাছে। আর রেইগেন বলে যে তাহলে চলো এখন আমরা সিয়েন্সের শুরু করব। আর সিয়েন্সের মানে হলো একটা প্রসেস যেটাতে আমরা মরা মানুষের সাথে কথা বলতে পারি। তো এখানে রেইগেন বসেছিল আর সে দাঁড়িয়ে যায়। হিতোশি বলে যে এটা কি তুমি ড্যাড? আপনি কি জানেন যে আমি কে? তো রেইগেন বলে যে হিতোশি, আমি কখনো ভাবিনি যে এইরকমও কোনো দিন আসবে যেখানে আমি তোমাকে আবার দেখতে পাবো। তো এখানে হিতোশি বলে যে ড্যাড, আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে বলে যে ড্যাড, কিন্তু আপনি এত ভালোভাবে জাপানিজ কি করে বলছেন? এখানে রেইগেন তার আগের রূপে চলে আসে, আর সে বলে যে দাঁড়াও একটু দাঁড়াও, আমি ঠিকভাবে সিগন্যাল পাচ্ছি না, তোমার কি মজা এসেছে? তো হিতোশি বলে যে না, তাকে আবার ডাকো, আমি তার সাথে কথা বলতে চাই। তো রেইগেন বলে যে ঠিক আছে, এই জিনিসটা করতে অনেক বেশি কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়, আর এমনি তো তোমার বাবা কোথায় থাকতেন? তো হিতোশি বলে যে নিউ জার্সি, আমেরিকাতে। তো রেইগেন বলে যে চিন্তা করো না, ফরেনের ভাষা যা আছে আমি সেটা থেকে জাপানিসে ট্রান্সলেট করে দেবো, এটা একটা অ্যাডভান্স টেকনিক, আর এর ব্যাপারে বেশি কিছু ভেবো না, আর এইটার জন্য আমি তোমার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জও নেবো না। আর হিতোশি বলেছে আরে মারাত্মক ব্যাপার তো, কিন্তু আমি ইংলিশ জানি, তুমি ইংলিশেই বলো। এখানে রেইগেন বলে যে হিতোশি তুমি কেমন আছো? তো হিতোশি বলে যে তুমি তো আবার জাপানিসে বলছো, কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না। তো ড্যাড, আপনার মনে আছে যে কিভাবে আমরা ছোটবেলায় বল খেলতাম, আর তার সাথে সাথে আমরা সেই পপুলার টিভি শো দেখতাম একসাথে বসে, তাই না? এখানে ভাই রেইগেন আবার সিরিয়াস ভাবে দাঁড়িয়ে যায়, আর সে উল্টে কোনো একটা স্টেপ দেখিয়ে দেয়। হিতোশি বলে যে ড্যাড এটা কি ছিল? রেইগেন বলে যে ক্লাস বার্গার টর্নেডো, সেই সময়কার সবচেয়ে পপুলার শো জাঙ্ক ফুড ফাইটার মাইকেলের মেইন ক্যারেক্টার, আর এটা একটা স্পেশাল মুভ। তো রেইগেন বলে যে হিতোশি এইসব কথা ছাড়ো, তো তুমি আমায় বলো যে তুমি আমাকে অন্য দুনিয়া থেকে কেন ডেকেছো? তো হিতোশি বলছে তো ড্যাড, আমার মনে হয় না যে এখানে ভালোভাবে বসে কোনো কাজ হবে, আর এখন আমাকে বলে বুড়ো আমাদের ঘরে যে লুকানো বক্স আছে তার পাসওয়ার্ড কি? আমি জানি যে সেখানে অনেক টাকা তুমি ভরে রেখে দিয়েছো। তো রেইগেন বলে যে মনে হয় আমার কোনো জন্মদিনের ডেট হবে। তো হিতোশি বলে যে বাজে কথা বলা বন্ধ করো, তার ভেতর 13টা অ্যালফাবেট দিতে হবে, ঠিক আছে? এখানে হিতোশি রেইগেনের গলায় চাকু রেখে দেয়, আর সে বলে যে সেই টাকা দিয়ে আমি মজা করব, ঠিক আছে? তো রেইগেন বলে যে এখন আমি বুঝতে পারছি পাসওয়ার্ড হলো। এখানে সে অনেক জোরে একটা পাঞ্চ মারে হিতোশির মুখে, আর তারপর সেখানে 13 ওয়ার্ডের একটা পাসওয়ার্ড বলে যে গেট আ জব ইউ বাম্প। আর আমাদের বলা হয় যে এটা রেইগেনের একটা স্পেশাল মুভ, যেখানে সে তার বডিকে স্প্রিংয়ের মতো করে ব্যবহার করতে পারে। এখানে তো হিতোশি তো অজ্ঞানী হয়ে যায়, আর মব বলে যে কি হলো এর? তো রেইগেন বলে যে আরে এইসব আমি সেলফ ডিফেন্সের জন্য করেছি। তো মব রেইগেনকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে বলতে পারবে যে সেলফ ডিফেন্সের জন্য যদি আমরা কোনো মানুষকে টাকলা করে দিই, আর তার জামা কাপড়ও ছিঁড়ে দিই, আর তার ইজ্জতও কেড়ে নিই, আর তার সাথে সাথে তার বন্ধুদেরকেও, আর এটা ছাড়াও যে সে স্কুলে পড়ে সেই স্কুলকেও যদি আমরা শেষ করে দিই, তাহলে কি চলবে? তো রেইগেন বলে যে আমার মতো তো এটা তো একটা সেলফ ডিফেন্সের থেকে অনেক বেশি। তো মব এখানে বলে যে অনেকবার এরকম হয়েছে যে আমার সাইকিক এবিলিটি আমার হাতের বাইরে চলে গেছে, আর সেই সময় আমি অজ্ঞান হিসেবে থাকি, আর আমি অনেক বাজে বাজে জিনিস করে দিই, আমার এই পাওয়ার আমার লাগবে না। তো রেইগেন বলে যে এইসব ভুলে যাও, তুমি আমার কাজে আসো, আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক ভালো কাজ করছো, আর তুমি শুধু আমার নয়, তুমি আরও অনেকের কাজে এসেছো। আমাদের এরকম অনেক ক্লায়েন্টস আছে যাদেরকে তুমি সাহায্য করেছো, আর তারা আজকে খুব খুশি আছে, তাই তুমি নেগেটিভ জিনিস ভেবো না। মনে আছে তো আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে শুধু ছুরিগুলোকে ভালোভাবে ব্যবহার করতে হবে, নিজেকে এইভাবে ডিপ্রেস করো না।
আর এমনিতেও এই শক্তিকে ব্যবহার করা তোমার হাতেই আছে, তাই বেশি চিন্তা করো না। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 1xBet অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ANIME77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। এখানে আমাদের পরের দিনে স্কুলের সিন দেখানো হয় আর ইচি মবের কাছে আসে আর তার সাথে কথা বলে যে তো সেই দিন অনেক লড়াই হয়েছিল। তো তার মানে টেরুও একজন সাইকিক, তাই তো? আর সেই দিন যে ব্ল্যাক ভিনিগার মিডল স্কুলে লড়াই হয়েছিল, তো সেই লড়াইটা তোমাদের দুজনের মধ্যে হয়েছিল, তাই না? কিন্তু মব এই ব্যাপারে কোনো কিছুই বলে না। যখন ইচি এখান থেকে চলে যায় তখন টমি এইসব শুনতে থাকে আর সে মবের কাছে আসে আর সে বলে যে আমার তো মনে হয়েছিল যে এটা এলিয়েনের একটা অ্যাটাক ছিল, কিন্তু তোমার মতো আরও অনেক সাইকিক আছে। তো মব বলে যে হ্যাঁ আছে, তবে আমি এর আগে কোনো সাইকিককে দেখিনি। তো টমি বলে যে কিন্তু তোমার মাস্টার তো একজন সাইকিক। তো মব বলে যে না, তার পাওয়ার সাইকিক নয়, তার পাওয়ার হলো স্পিরিচুয়াল। তো টমি বলে যে কি? কিন্তু যাই হোক, এখন তুমি আমার সাথে চলো, এখন আমরা আরও অনেক সাইকিকদের খুঁজবো যাদের কাছে টেলিপ্যাথির পাওয়ার আছে। তো এখানে মব অনেকবার টমের সাথে বাইরে যায় আর শেষে মব সেন্স করতে পারে যে সামনে একজন বিশাল শক্তিওয়ালা সাইকিক আছে আর তার খতরনাক শক্তি রয়েছে। মব সেই সাইকিককে দেখে অনেক খতরনাক ফিল হয় আর সেই কথাটা সে টমিকে বলে না। অন্যদিকে টেঙ্গা তাকে খুঁজতে থাকে যে শ্যাডো লিডার টেরুকিকে হারিয়েছিল, কেননা টেঙ্গা সেই লোকটাকে তার নিজের শ্যাডো লিডার বানাতে চায়। তো যখন এরা মুসাশির কাছে আসে জিজ্ঞাসা করার জন্য যে এটা কে করেছিল, তো মুসাশি তাকে কিছু বলে না। আর টেঙ্গা যাওয়ার সময় মবের সাথে দেখা হয় আর সে মবের কাছে ক্ষমা চায় আর বলে যে আমার কারণেই তোমার কিডন্যাপ হয়েছিল, তো তুমি আমাকে ক্ষমা করে দেবে। এখানে সাইড থেকে রিৎসু আসে আর সে দেখে যে টেঙ্গা মবের সাথে কথা বলছে আর রিৎসুর মনে হয় যে টেঙ্গা মবকে জ্বালাতন করছে। তো যখন এখানে স্টুডেন্ট কাউন্সিলের মিটিং হয়, তো সেই মিটিংয়ে রিৎসুও ছিল আর এখানে জিজ্ঞাসা করা হয় যে আমরা স্কুলকে আরো বেটার করার জন্য কি করব। তো রিৎসু এখানে এটাই বলে যে যেসব ছেলেরা একটু বাজে আছে আমাদেরকে তাদের ঠিক করা উচিত, যার কারণে এই স্কুল সবার জন্য শান্তি ভরা জায়গা হয়ে যাবে। আর এই আইডিয়াটা সবারই অনেক ভালো লাগে আর তার সাথে সাথে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টেরও অনেক ভালো লাগে। যখন এখানে রিৎসু গড়ে যাচ্ছিল তো তার সাথে কেনজি মিৎসুয়া নামের একটা ছেলের সাথে দেখা হয় যে রিৎসুকে মব ভেবে নেয় আর সে বলে যে আমাদের তোমাদের মতো লোকেদের অনেক বেশি প্রয়োজন, তো তুমি আমাদের ল্যাবে চলে আসো, যেটা হলো অ্যাওয়েকেনিং ল্যাব। আমরা তোমাদের সাইকিক পাওয়ারকে আরও বাড়াতে পারি। এখানে আমাদের পরের দিনের সিন দেখানো হয় আর রিৎসু সেই অ্যাওয়েকেনিং ল্যাবে যায় আর সেখানে অ্যাওয়েকিং ল্যাবের জায়গায় একটা অ্যাপার্টমেন্ট টাইপের ছিল, কিন্তু অ্যাপার্টমেন্টের বাইরে কেনজির সাথে তার দেখা হয়ে যায় আর সে বলে যে আরে চিন্তা করো না, ভেতরে চলো ভেতরে চলো। আর ভেতরে সত্যিকারের একটা ল্যাব ছিল আর কেনজি রিৎসুকে আরও 5 জন সাইকিকের সাথে দেখা করায় আর তারা সবাই তাদের পাওয়ার দেখায় আর তাদের পাওয়ার সেরকমও খুব একটা ছিল না আর অনেকের পাওয়ার তো কাজও করছিল না। আর রিৎসু ভাবতে থাকে যে এটা কি হচ্ছে, এরা এত দুর্বল, এদের সাইকিক পাওয়ার তো আমার ভাইয়ের সামনে তো কিছুই নয়। অন্যদিকে আমাদের সিনজি কামুরাকে দেখানো হয় যে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট আর সে যখন ঘরে আসে তখন তার মা আর তার বড় ভাই তাকে অনেক টিজ করতে থাকে আর বলে যে তুমি কত বেকার। আর তার বড় ভাই বলে যে আমি জানি যে তোমার নাম্বার অত ভালো আসে না, তো সেই জন্য তুমি স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হয়েছিলে, তাই না? কিন্তু তারপরেও তুমি কিছু করতে পারছো না। এখানে এসে সে তার রুমে চলে আসে আর আমাদেরকে দেখানো হয় যে সে একদম ডিপ্রেস ছিল পুরোপুরিভাবে, কেননা তার ফ্যামিলি তাকে কেয়ারই করে না, সবসময় তার বড় ভাইকেই সাপোর্ট করে। পরের দিন সিনজি রিৎসুর সাথে দেখা করে আর সে বলে যে আমরা মেয়েদের যে রেকর্ডার ডিভাইস আছে সেটাকে আমরা টেঙ্গার ডেস্কে রেখে দেবো, এইভাবে আমরা বাজে বাজে ছেলেদের হাত থেকে বেঁচে যেতে পারবো। তো প্রথমে তো রিৎসু কিছু বুঝতে পারে না আর সে বলে যে কিন্তু আমরা এরকমটা কেন করবো, কিন্তু পরে রিৎসু সিনজির কথা মেনে নেয় আর সে টেঙ্গাকে ফাঁসানোর জন্য তৈরি হয়ে যায়। আর অন্যদিকে টেঙ্গা মুসাশির সাথে ছিল আর টেঙ্গা এখানে অনেক কষ্ট করতে থাকে আর এরা দৌড়াতে দৌড়াতে আসে। তো যখন এরা থেমে যায় তখন মুসাশি বলে যে খুব ভালো, তুমি অনেক ভালো করছো। তো টেঙ্গা বলে যে ঠিক আছে, তাহলে তুমি বলেছিলে যে যদি আমি তোমার সাথে দৌড়াই তাহলে তুমি আমাকে বলবে যে সে কে ছিল। তো মুসাশি এখানে টেঙ্গাকে এটাই বলে যে তুমি নিজে কেন শক্তিশালী হয়ে যাচ্ছ না, আমি তোমাকে সাহায্য করবো সে শক্তিশালী হতে। তো টেঙ্গা এখানে অনেক মোটিভেট হয়ে যায় আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। এখানে আমাদের ক্লাসরুমের সিন দেখানো হয় আর সবাই অনেক বেশি রেগে গিয়েছিল যে কেউ তাদের রেকর্ডার নিয়ে নিয়েছে। তো সিনজি এটাই বলে যে চিন্তা করো না, আমরা এইটার ব্যাপারে নিশ্চয়ই ইনভেস্টিগেশন করব। আর তখনই সেখানে টেঙ্গা আসে আর আমাদের বলা হয় যে আজ পর্যন্ত তার অ্যাটেন্ডেন্স কখনো খারাপ হয়নি। তো যখন সে এখানে ভেতরে আসে তো রিৎসু বলে যে দেখো
আমরা টেঙ্গার ডেস্ক থেকে কিছু রেকর্ডার পেয়েছি। তো শিনজি বলে যে এর মানে এটাই যে তুমি সেই। এখানে রিৎসু বলে যে আমি এর ব্যাগ থেকেও আরও রেকর্ডার পেয়েছি। এখানে টেঙ্গা বলে যে কী সব বলে যাচ্ছ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, আর তোমরা আমার ডেস্কে কি করে চেক করতে পারো। আর এখানে সব ছেলেমেয়েরা তাকে উল্টা পাল্টা কথা বলতে থাকে। আর এখানে টেঙ্গা অনেক বেশি ডিপ্রেস হয়ে যায় আর সে বলে যে এটা কি করে হতে পারে, কেউ তো আছে, কেউ তো আমার সাথে থাকবে। এখানে তার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। তো এখানে তাকে একটা মেয়ে পছন্দ করতো আর সে তাকে খুঁজতে থাকে যে সে কোথায় আছে, কিন্তু সেও তাকে উল্টা পাল্টা কথা বলতে থাকে। সে অনেক দূরে ছিটকে পড়ে যায় আর আমাদের বলা হয় যে টেঙ্গার পারফেক্ট অ্যাটেন্ডেন্স খারাপ হয়ে গেছে। পরের দিন এখানে আমাদের আবার অ্যাওয়েকেনিং ল্যাব সিন দেখানো হয়। আর এখানে রিৎসু আগের দিনই কিছু মুহূর্ত মনে করতে থাকে যখন শিনজি অনেক বাজেভাবে হাসতে থাকে। আর সে বলে যে তুমি দেখেছিলে, টেঙ্গার মুখ দেখার মতো ছিল, একদম বোকা আছে, ভালো হয়েছে যে তার থেকে আমরা বেঁচে গেছি। এখানে রিৎসু এই ব্যাপারটা শুনে অনেক রাগ হয় যে এইসব সে কি করছে, এমনটা সে কিভাবে করলো, কিভাবে সে অন্য ছেলেদেরকে ফাঁসাচ্ছে এইভাবে। আর সে বলে যে আমার ভেতরে কোনো সাইকিক পাওয়ারই নেই, ঠিক আছে। তো এখানে সে সেই চামচটা ফেলে দিয়ে বেরিয়ে যায়। তো যখন সে ঘরে যাচ্ছিল তখন পেছন থেকে রেগেন তাকে আটকে নেয় আর সে বলে যে তুমি তো মবের ভাই, তাই না? তো রেগেন বলে যে হ্যাঁ, আমি এখানে একটা স্পিরিটকে শেষ করতে এসেছি, তো তুমিও কি আমার সাথে যেতে চাও? তো রেৎসু বলে যে আমার কাছে আমার ভাইয়ের মতো কোনো সাইকিক পাওয়ার নেই, তো তুমি একাই যাও। অন্যদিকে আমাদের অ্যাওয়েকেনিং ল্যাবের সিন দেখানো হয় আর তখন কিঞ্জি দেখে যে চামচটা রিৎসু ছুঁড়ে ফেলে দিয়েছিল সেটা পুরোপুরিভাবে দুমড়ে গেছিল। আর সে বোঝা যায় যে রিৎসুর কাছেও সাইকিক পাওয়ার আছে। আর যখন এখানে রিৎসু ঘরে আসে তখন সে ঘরের সামনে একটা সবুজ জিনিস দেখতে পায় আর সেই জিনিসটা আর কেউ না, সেটা ডিম্পল ছিল। আর রিৎসু এটাই ভাবতে থাকে যে এই বেলুনের মতো জিনিসটা কি, কিন্তু এটা তো কোনো বেলুন নয়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে মবের ভাইয়ের কাছেও একটা সাইকিক পাওয়ার আছে যেটা আস্তে আস্তে জেগে উঠছে, যেটা এখনো পর্যন্ত লুকিয়ে ছিল। তো এরপর আমরা দেখতে পারবো যে তার আসল পাওয়ারটাও কি, ঠিক আছে। তো আস্তে আস্তে কিন্তু মব সাইকো 100-এর এই সিরিজটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো। বাকি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর এপিসোডের শুরুতেই আমাদের আবার রিৎসুকে দেখানো হয় আর যখন সে তার ঘরের গেটের সামনে আসে তখন সে বলে যে এই সবুজ মতো জিনিসটা কি। আর আমাদের বলা হয় যে যখন রিৎসু ডিম্পলকে একটা বেলুন ভাবছিল তখন সেই সময় মবের সম্বন্ধে অনেক বাজে বাজে খবর ছড়াতে থাকে। সেই ছেলেটা যে টেরুকিকে হারিয়েছে, যে ব্ল্যাক ভিনিগার স্যাডো লিডার ছিল, আর এই সমস্ত কিছু অনেক বাজেভাবে ছড়াতে থাকে। আর সবাই মবকে হোয়াইট টি পয়জন নাম দেয়, কিন্তু কেউ এখনো পর্যন্ত জানে না যে আসলে হোয়াইট টি পয়জন কে। এখানে মিশো মিডল স্কুলের গ্যাং লিডার ফুজি দাঁড়িয়ে থাকে আর সে বলে যে আমি হারাবো তাকে। আর অন্যদিকে বাকি সমস্ত স্কুলের লিডাররাও তাকে হারানোর জন্য তৈরি হয়ে যায় আর তারা সবাই হোয়াইট টি পয়জনকে হারানোর ব্যাপারে ভাবতে থাকে। তারা বলে যে তাহলে ঠিক আছে, সল্ট মিডল স্কুল হচ্ছে আমাদের পরের টার্গেট, আর হোয়াইট টি পয়জনকে তো আমরা শেষ করেই রেখে দেবো। শহরে যত যা স্কুল আর গ্যাং লিডাররা আছে সবাই হোয়াইট টি পয়জনকে খোঁজার শুরু করে দেয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 1xBet অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ANIME77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। এখানে ডিম্পল বলে যে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, আর আমি আমার সমস্ত পার্টিকেলগুলোকে একসাথে করেছি, তারপর আমি আবার আমার এই ফর্মে চলে এসেছি, কিন্তু আমার স্পিরিচুয়াল এনার্জি আগের থেকেও অনেক বেশি কমে গেছে, এতটা দুর্বল হয়ে গেছে যে আমি ঘরের ভেতর জিনিসটা আসলে কি আমি জানি না যে আমাকে এখন কি করতে হবে। আর এখানে রিৎসু তার মাথা ধরে নেয় আর ডিম্পল বলে যে কি হয়েছে, হাত মেলাতে চাও নাকি? এখানে তো রিৎসু ডিম্পলকে মারতে থাকে আর ডিম্পল বলে যে আমাকে ক্ষমা করে দাও, আরে আমি তোমার ভাইয়ের বন্ধু, তুমি আমাকে তো আর মেন্টারও বলতে পারো, এখন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু পরের বার একদম চলবে না। তো সে রিৎসুকে বলে যে চলো রিৎসু, আমরা দুজন একসাথে হয়ে যাই। তো রিৎসু বলে যে এর কোনো প্রয়োজন নেই। তখন ডিম্পল বলে যে আরে দাঁড়াও, আমার কথা তো শুনে নাও, সবে করে তোমার ভেতরে সাইকিক পাওয়ার এসেছে তাই তো? তো রিৎসু বলে যে কি, আমার ভেতরে সাইকিক পাওয়ার আছে? তো ডিম্পল বলে যে তার নয় তো কি, তুমি আমাকে দেখতে পাচ্ছ, এটাই তার প্রমাণ যে তোমার কাছে সাইকিক পাওয়ার আছে। আমার নাম হলো ডিম্পল আর আমি একটা ভূত,
তো রিৎসু বলে যে এর মানে হলো যে আমার সাইকিক পাওয়ার অতটাও বেশি শক্তিশালী নয়, এই শক্তি দিয়ে শুধুমাত্র আমি তোমাকেই দেখতে পাই। তো ডিম্পল বলে যে আমার মতে তুমি তোমার শক্তির ব্যাপারে কিছুই জানো না, তুমি এর ব্যবহার করতে জানোই না। এখানে অনেকগুলো চামচ সে রিৎসুর সামনে এসে রেখে দেয়। তো সে বলে যে চলো ট্রাই করো। তো রিৎসু বলে যে আরে আমার কোনো আশাই নেই। আর এখানে রিৎসু অনেক ডিমোটিভেট ছিল আর সে বলে যে আমি এটা করতেই পারি না। আরে আশা অনেক বেশি রেগেও যায় আর সে বলে যে এটা কিছুই হচ্ছে না, দেখতে পাচ্ছ তো তুমি। তো ডিম্পল বলে যে আরে শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, নিচে দেখো তুমি একবার। এখানে আমাদের দেখানো হয় যে যা চামচ ছিল সমস্ত চামচ এখানে দুমড়ে গেছিল। তো রিৎসু বলে যে এটা কি আমি করেছি? তো ডিম্পল বলে যে তাহলে চলো রিৎসু, তুমি যদি তোমার ভাইয়ের থেকে এগিয়ে যেতে চাও তাহলে আমার সাথে এক হয়ে যাও। তো রিৎসু বলে যে কি আমি আমার ভাইয়ের থেকে এগিয়ে যেতে পারবো? আমার বডিকে এখানে সমস্ত কিছু সামলে নিয়েছে আর সব প্রবলেম সলভ করে দিয়েছে, আর এরা হচ্ছে স্কুলের হিরো। তো এই ব্যাপারে সবাই নানা রকম কথা বলতে থাকে। আর এখানে সিনজি আর রিৎসু টেঙ্গার গ্যাং মেম্বারদেরকে টার্গেট করে, আর তাদের সাথে সাথে যেসব বাচ্চারা বাজে ছিল তাদেরকেও টার্গেট করে তাদেরকে ফাঁসিয়ে দেয় আর তাদেরকে ঠিক করতে থাকে। একদিন যখন রিৎসু যেতে থাকে তখন তার সামনে সেই সমস্ত ছেলেরা চলে আসে আর তারা বলে যে আমরা খুব ভালো মতো করেই জানি যে তুমি আমাদেরকে ফাঁসিয়েছো। আর এরা সবাই মারার জন্য আসে। আর ডিম্পলের সাহায্যে রিৎসু সহজেই তার পাওয়ার ইউজ করতে পারে আর তাদের সবাইকে হারিয়ে দেয়। আর তখনই সেখানে টেরুকি আসে, আর এখানে তার চুল অনেক বড় হয়ে গেছিল আর সে বলে যে তোমাকে দেখে আমার আগের দিনের কথা মনে পড়ে গেছে। তো এখানে ডিম্পল তাকে দেখে বুঝে যায় যে এ তো সত্যি অনেক খাতারনাক ছেলে। আর রিৎসুকে বলে যে পালিয়ে যাও তুমি রিৎসু, তুমি এর সামনে টিকতে পারবে না, এ অনেক বেশি খাতারনাক। তো রিৎসু বলে যে না, আমি এখান থেকে পালাবো না, একবার টেস্ট তো করে দেখি যে কতটা বেশি শক্তিশালী। তো এখানে রিৎসু ডিসাইড করে যে সে টেরুকের সাথে লড়াই করবে, কিন্তু টেরু তার কাছে এসে তার হাত ধরে নেয়। আর রিৎসু যখন টেরু সাইকিক পাওয়ার ফিল করতে পারে তো সে বুঝে যায় যে টেরুকি অনেক বেশি খাতারনাক আর রিৎসুর শক্তি এখনো অতটা বেশি নেই। এখানে হাওয়া চলে আর টেরু তার চুল ধরে নেয়, কেননা সেটা নকল ছিল। আর রিৎসু আর ডিম্পল সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা জানে না যে টেরু ঠিক হয়ে গেছে। এখানে আমাদের মবকে দেখানো হয় আর একটা মহিলা মবের কাছে আসে আর তাকে তার সাথে নিয়ে যায়। সে বলে যে দেখো আমি তোমাকে অনেক ভালো আর দামি একটা পট দেখাবো, কিন্তু সে এখানে মবকে বোকা বানিয়ে দেয় আর সেই মবকে ধাক্কা দিয়ে সেই পটটাকে ভাঙিয়ে দেয়। আর এখানে সে মবের কাছ থেকে টাকাও চাইতে থাকে যে তুমি তোমার বাবা মাকে ডেকে আনো আর এই জিনিসটার পয়সা দাও, কেননা তুমি জানো না যে এটা অনেক বেশি দামি। আর সেখানে সেই মহিলার একটা বন্ধুও আসে আর তারা দুজনে মবের কাছ থেকে পয়সা চাইতে থাকে। এখানে মব রেইগেনকে ডেকে নেয় আর যখন রেইগেন এখানে আসে সে বুঝে যায় যেখানে কি চলছে। আর যখন সে সেই লোকটার সাথে কথা বলতে থাকে সে এমন ভাব দেখায় যে তার চোট লেগে গেছে। আর রেইগেন বলে যে তুমি আমাকে আঘাত দিয়েছো আর তার সাথে সাথে তুমি আমার সাইকোলজিক্যাল ড্যামেজও দিয়েছো আর তার সাথে তুমি আমার স্যুটও খারাপ করে দিয়েছো। তো যে অ্যামাউন্টটা তুমি মবের কাছে চাইছিলে তো সেই অ্যামাউন্টটা আমি এখন তোমার কাছে চাইছি, দাও আমাকে। হেরা দুজন রেইগেনকে বলে যে তুমি জানো না, কিন্তু তুমি অনেক বড় পাপ করছো এটা ভেঙে, তোমার উপর অভিশাপ লেগে যাবে যদি না তুমি পয়সা দাও। তো রেইগেন বলে আচ্ছা এই ব্যাপার, কিন্তু আমি এক্ষুনি একটা ক্লায়েন্টের কাছ থেকে আসছি যার উপর থেকে আমি ভূতের ছায়া সরিয়েছিলাম, আর এখন আমি সেই ভূতের ছায়াটা তোমার উপর দিয়ে দেবো, সত্যি বলছি আমি তোমাকে। হেরা দুজন এখানে হাসতে থাকে আর বলে যে কী সব বলে যাচ্ছ তুমি, কিন্তু তখনই লাইট অন অফ হতে থাকে আর পেন্টিং এখানে সব পড়ে যেতে থাকে আর সেটা দেখে তারা তো ভয় পেয়ে যায়। আর যখন রেগেন মবের সাথে ছিল তো সে মবকে বলে যে আরে তুমি তো একদম পারফেক্ট কাজ করেছো পারফেক্ট সময়, তুমি তো তাদেরকে পুরো ভয় পাইয়ে দিয়েছো। তো মব বলে যে আমি তো কিছুই করিনি, আমি ভেবেছিলাম যে আপনি যে স্পিরিটটা পাঠানোর কথা বলেছিলেন সেই স্পিরিটটাই ওরকম করছে, আর এখানে সত্যিকারের সেই পটটার ভেতরে ভূত ছিল। অন্যদিকে এখানে সিনজি আর রিৎসু টেঙ্গার পেছনেই পড়ে থাকে আর তখনই একদিন অন্য স্কুলের গ্যাং লিডার স্কুলের গেটে আসে আর রিৎসু তার কাছে যায় আর তাকে সহজেই হারিয়ে দেয়। সিনজি যখন তার ঘরে যাচ্ছিল তখন অনেকগুলো গ্যাং মেম্বার তাকে ঘিরে নেয় আর তারা অনেক সন্দেহ করে যে সিনজি হলো হোয়াইট টি পয়জন, মানে সেই হলো শক্তিশালী যে টেরুকিকে হারিয়েছিল। তো এখানে সেই সব ছেলেরা তাকে মেরে দেয় আর পরের দিনও যখন সিনজি যাচ্ছিল তখন তাকে অন্য আরেক স্কুলের গ্যাং মেম্বার আবারও মেরে দেয়। তো এরপর সিনজি ডিসাইড করে যে সে আর স্কুলেই যাবে না। আর পরের দিন রিৎসুকেও অনেকগুলো গ্যাং মেম্বারের ছেলেরা তাকে ঘিরে নেয় আর বলে যে তুমি সেই হোয়াইট টি পয়জন তাই না। আর টেরু সেই সমস্ত কিছু দেখে আর সে বুঝে যায় যে রিৎসু শুধু নাটক করছে যে সে মব, কিন্তু সে মবের মতো নয়। তো টেরুকি এটাই ডিসাইড করে যে সেই সমস্ত কিছু সে মবকে বলে দেবে। এছাড়াও আর একটা লোক তাদের ফাইট দূরে দাঁড়িয়ে দেখছিল আর সে বলে যে আমার মনে হচ্ছে যে আমি তাকে খুঁজে পেয়ে গেছি, আর এর আগে আমি কিছু করি তার আগে আমি এদের ফাইট দেখতে চাই। আর রিৎসু খুব সহজেই সেই সব গ্যাং মেম্বারদের অবস্থা খারাপ করে দেয়। আর যখনই লড়াই শেষ হয়ে যায় তখনই সেখানে মব আসে আর সেই রিৎসুকে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো। আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো ভাই এপিসোডটা মারাত্মক ছিল আর পরের এপিসোডটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক